এখন কি ধরনের আওয়াজ এটা তো বলতে পারবো না, কিন্তু আমি বুঝতে পারছি যে সোলস দে আর অল ভেরি হ্যাপি। আর ওনারা না যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, ইউ নো দ্যাট সোলস, বিকজ টেলিপ্যাথিতে কথা হয়। তো দে ওয়ার টেলিং মি, আমাকে মা ডাকে, তো আমি আগেও বলেছি তোমাকে, আমার পাশে বসে বাবা আমার সাথে কাজ করে যাচ্ছে। যদি ইন আ ওয়ে, কারণ মানুষ দেখতে পাচ্ছে বাবাকে থ্রু ডিএলআর ও পিএলআর, তাদের চোখ দিয়ে জল পড়ছে যে কাকে দেখছে, এরকম বাবাকেই দেখছো। কেউ ত্রিনেত্র দেখছে, কেউ ত্রিশূল দেখছে, কেউ বাবাকে পুরো বাবার রূপে দেখছে, বাবা তাকে কোলের মধ্যে মাথা রেখে হাত মাথার মধ্যে দিচ্ছে। তুমি, আমি এরকম যদি কাউকে তোমার নাম্বার দিয়ে দিই, সে তোমাকে যখন এক্সপ্রেস, আমি নিজেকে দেখছি না কিন্তু, বিকজ আই এম নট দেয়ার, আমার হায়ার সেল ওখানে নেই, কিন্তু ওনারা ওখানে কিভাবে যুক্ত ছিলেন সেটা দেখিয়ে দেওয়া হলো। দে বিলং টু দ্য রয়্যাল ফ্যামিলি, তাই জন্য এইবারও উনি রয়্যাল ফ্যামিলিতেই জন্ম নিয়েছেন ইন ওয়ে, বিশাল জমিদার ফ্যামিলি। মানে দিল্লিতে যখন ঢুকছি আমি দেখছি ওই সাইডটা, নর্থ ইন্ডিয়ার ওই সাইডটা ব্লু অরা, আমি বুঝে গেলাম শ্রীকৃষ্ণর অরা ওখানে, ওই জন্য ওরা এখনো ভালো আছে। শ্রীকৃষ্ণর অরা ওই জায়গাতে একদম ল্যান্ডের উপরে ব্লু অরা। সব পাওয়ার পর যখন বাবাকে পেলাম, মনে হলো এবার অন্যদেরকেও দেওয়া হচ্ছে সেই আশীর্বাদ। আমি নিজের মধ্যে, সংকীর্ণ মন আমার নয়, আমি নিজের মধ্যে রাখিনি জিনিসটা যে আমি আমার মধ্যেই রাখবো, আর কাউকে দেবো না, আমি ছড়িয়ে দিতে চেয়েছি। তাতে অনেকে বোধহয় আমাকে ভাবে আমি গল্প বলছি, গ্রেট স্টোরি টেলার। ইউ নো হোয়াট, আই অ্যাম আ স্টোরি টেলার, বাট মাই ইন্টেনশন ইজ ভেরি পিওর। আই ওয়ান্ট দ্য ব্লেসিং টু বি given to all of you, যাতে আমি যেটা সুখ পাচ্ছি তোমরাও পাও। we will be coming, we not I, we will be coming। আর বলা হয় স্পিরিচুয়ালিটিতে যে আমির চাইতে আমিত্ব চাইতে আমরাতে যদি চলে যাও, শান্তি, ভালোবাসা, আনন্দ তখন পাবে। ওই জন্য কখনো আমি 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 করি, অ্যাডভেঞ্চারাস করে দিয়েছে বাবা। আমি যে লাইফটা চাইতাম কিন্তু বুঝতাম না কিভাবে অ্যাডভেঞ্চারাস লাইফ পাবো, বাবা পাইয়ে দিয়েছে একদম। আই এম ভেরি হ্যাপি, আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন করেই যাবো, লাস্ট নিঃশ্বাস অব্দি করে যাবো, তবে চলে গেলাম। প্রথমেই সবাইকে বলবো মেরি ক্রিসমাস, কারণ আজকে যীশুখ্রিস্টের জন্মদিন এবং 25 ডিসেম্বর। তাই জন্যই আজকে আমরা পডকাস্ট আপনাদের জন্য নিয়ে এসেছি, স্পেশাল পডকাস্ট নিয়ে এসেছি রিনিতাদির সাথে। পডকাস্টের ব্যাপারে বলবো, কিন্তু কিছু বিজ্ঞপ্তি দিই, যেটা হচ্ছে যে আমরা সবাই পার্কস্ট্রিটে যাই এই সময়টা, এবং পার্কস্ট্রিটে গিয়ে আপনারা যারা ছেলেরা আছেন, বেশিরভাগ ছেলেরাই আছেন, সবাইকে আমি বলবো না, তারা কিন্তু খুব বাজে বাজে কাজ করেন কিন্তু ভিড়ের মধ্যে। সো সেটা থেকে কিন্তু প্লিজ দূরে থাকবেন, আমি এটা রিকোয়েস্ট রাখলাম। এবং যে বোন মা যাদেরকে আমরা ভগবান ভাবি, মেয়েদের তো আমরা ভগবান ভাবি এবং দেবী ভাবি, তাদের গায়ে কিন্তু টাচ করার আগে দুবার ভাববেন, আপনার বাড়িতেও কিন্তু মা, বোন বা বউ আছে। যাই হোক, আশা করবো আপনাদের দিনটা খুব খুব ভালো কাটুক, এবং নতুন বছরে আমি কিন্তু সানডেতেও একটা ভালো পডকাস্ট নিয়ে আসছি। আপনাদের খুব কাছের একটা মানুষ আসবেন, এবং সেই পডকাস্টটা সত্যি একটু ভয় পাবেন আপনারা। এই রবিবার আসছে, সেটার জন্য বলে রাখলাম। আর রিনিতা দিদি কি বলবো, মানে ইনি একজন আর্টিস্ট, তিনি বাইরে ঘুরতে গেছেন, মানে ইন্ডিয়ার মধ্যেই, মানে পশ্চিমবঙ্গের বাইরে ঘুরতে গিয়ে যে যে জায়গাগুলো উনি এক্সপ্লোর করেছেন না, জালিয়ানওয়ালাবাগ, ওখানে যে হত্যাকাণ্ডটা হয়েছিল, এবং সেই হত্যাকাণ্ডের যে ফিলিংটা কি হতে পারে, মানে আপনি খালি জাস্ট চোখ বন্ধ করবেন, ইউটিউবে কেকে পডকাস্ট সাবস্ক্রাইব তো করাই আছে, আপনাদের আলাদা করে বলবো না, জাস্ট চালাবেন আর শুনবেন, খালি হারিয়ে যাবেন, তাই না? আর ডাইরেক্ট রিনিতাদির কাছে, আর যদি চান আমাদের এখানে এসে, মানে বলছি কারণ আমি মানে এটা ভুলে যাই মাঝে মাঝে আপনাদেরকে, আপনার নিজের কন্ট্যাক্ট নাম্বারটা যেটা শো করছে সেই নাম্বারে আসুন, এসে আর আপনি সারা বিশ্বের বাঙালির কাছে ভালো কিছু তথ্য যদি দিতে চান সেই জন্য আসবেন, আর প্রমোশনাল কোনো কাজের জন্য আসবেন, কোনো স্পিরিচুয়াল কাজ আপনি চাইছেন, আশা করি আপনারা বুঝতেই পারছেন, সেই কাজের জন্য কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট রিনিতাদির কাছে। কেমন আছো দিদি? খুব ভালো আছি। আর তুমি একজন হিট কন্টেন্ট, এখন মানে হিট কন্টেন্টের থেকে বড় কথা তোমার যে কথাবার্তা, তোমার যে কাজ অনেক প্রশংসা পেয়েছে। থ্যাংক ইউ, ঠিক আছে। ভগবানের কৃপা আর তোমাদের এফর্টস। ঠিক আছে, আমাদের তো একটা মধ্য মানে কি বলবো মাধ্যম একটা, তোমরা না থাকলে হতো না, সোজা কথা। আমরা মিডিল ম্যান একটা, আমরা দেখতে গেলে তুমি আমাকে কল করেছিলে, হ্যাঁ, বাবা আওয়াজ দিয়েছিলেন বলে, হ্যাঁ, আর মানে বলেছিলেন এত যে click সুন্দর করবে। মানে গেছে এতদিন, প্রত্যেকটাই দুটোই 40,000-এর উপরে ভিউজ, ফেসবুকে তো ছড়াছড়ি। আমি অবাক হয়ে গিয়েছি, ইটস অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। এত এত লাইকস এবং এত এত মানে মানুষ দেখেছে, এত ফোন কলস এসে আমার গলা ঠিক হয় না, আমার গলা ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে। সে প্রথমবারের পডকাস্টে যে গলা ছিল সেই 2 গলা মাস আমার পর দেখা নেই, হচ্ছে আমাদের, সেই গলার নেই। হ্যাঁ, 2 মাস পর মোটামুটি দেখা হচ্ছে। আমি একটা জিনিস জানতে চাইছি যে
আমাদের এই যে পিএলআর, তুমি তো এখন অনেক করে নিয়েছো পিএলআর, হ্যাঁ, অনেকগুলো। অনেক, বাবার কৃপায়। হুম। হুম, তো আমরা আজকে কি শুনবো পিএলআর নিয়েই আমি চাই। তোমাকে আমি আলাদা করে কিছু শেখাবো না বা বলবো না, জানাবো না। হুম। আমি এখনো জানি না, সত্যি কথা বলছি, যে কি বিষয় নিয়ে কথা হবে। আরে হ্যাঁ, কারণ আসছি কালকে যখন রাত্রির বেলাও যখন তুমি আমাকে এসে জিজ্ঞেস করেছি বলে না। টপিকটা কি হবে, আমি তোমাকে কিছু বলো, তোমার যেটা মনে হবে তুমি এখানে এসে কেকে পডকাস্টে আর শেয়ার আমি তো করো। বাবাকে বলেই যাচ্ছি, বাবা কি বলবো, আর আমি নিজে পুরো ব্ল্যাঙ্ক না হলে আমি বলতে পারি না। এটাই হয়। এটা একটা ইয়ে। তো দর্শকদের বেশি ওয়েট করাবো না দিদি, ঠিক আছে। তুমি তোমার মতো করে স্টার্ট করো। হুম। তো আমি রিসেন্টলি গিয়েছিলাম ঘুরতে, এটা অনেকেই জানে, হ্যাঁ। আমি তো স্টেটাস দিতেই থাকি। আম, এটার চ্যাপ্টারটা শুরু হয় কেসরি চ্যাপ্টার 2 থেকে, যেখান থেকে বিগনিং হয়। হুম। কেসরি চ্যাপ্টার 2-র আগেই জালিয়াওয়ালা বাগটা না আমার ভিশনে বারবার আসছিল, খুব কষ্ট হচ্ছিল। তো তারপরে কেসরি চ্যাপ্টার 2 যখন রিলিজ হলো, তো আমি ভাবলাম যে না, আমি একটু যাই। ওটা তো বাচ্চাকে নিয়ে যেতে পারিনি, বাচ্চাকে আরেকজনের বাড়িতে রেখে দিয়ে তারপরে গিয়েছি। ওই যে একটা ছেলের কথা বললাম না, ভাই ডেকেছি, বাবু হুম, সোনা, হুম, হুম। ওর বাড়িতে আমার বাচ্চাকে রেখে দিয়ে চলে গিয়েছি আমি। তো তারপরে আমি কেসরি চ্যাপ্টার 2 যখন দেখছি, দেখতে দেখতে আওয়াজ আসা শুরু, আমরা তো সোলসের সাথে কানেক্টেড হয়ে যাই। আমি বুঝতে পারছিলাম দ্য কলিং ওয়াজ কামিং ফ্রম দ্য সোলস। তো আওয়াজ আসা শুরু করেছিল যে উম, আম, হয় না, দৌড়াদৌড়ি হচ্ছে, করে অনেকে একসাথে দৌড়াদৌড়ি হচ্ছে, ধাপ ধুপ এরকম আওয়াজ। আর বুঝতে পারছিলাম সোলস দে ওয়ার ট্রাইং টু মেক মি আন্ডারস্ট্যান্ড দ্যাট দে ওয়ান্ট মি টু কাম। এইটুকু বুঝতে পেরেছিলাম। উই দ্য সাইকিক হিলার্স, আমাদেরকে কিন্তু সোলসরা এইভাবে কানেক্ট করে। কারণ আমি কয়েক মাস আগে আরেকটা পডকাস্ট। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। দেখেছিলাম একজন ভদ্রলোক, যিনি ওই যে প্লেন ক্র্যাশের ব্যাপারে বলেছিলেন, ওনার নামটা মনে পড়ছে না। উনিই বলেছিলেন যে উনি ওনার যে স্টুডেন্টস ওনাদের নিয়ে জালিয়াওয়ালা বাগে গিয়ে যাতে ওরা শান্তি পায় সেরকম ওনারা প্রেয়ার করে এসেছিলেন। তো হয়তোবা প্রেয়ারটা যতটা রিচ করার বোধহয় আরেকটু বাকি ছিল বা সামথিং লাইক দ্যাট, কারণ অনেক সাইকিক হুম। হিলার্সরা এই কাজগুলো করেন, পুরো ওয়ার্ল্ড জুড়ে করেন। তো আমি ডাক পেয়েছি, তো আমি তখন বাবাকে বলেছি মেডিটেশনে যে বাবা আই হ্যাভ টু গো। তো বাবা আমাকে জাস্ট বললেন তুই চিন্তা করিস না, লেট মি সি। কারণ কিছুই তো জানি না, একা আমি যাবো আমার বাচ্চাকে নিয়ে, 14 দিনে ট্যুর করে চলে এসেছি। কিচ্ছু, ফার্স্ট টাইম আমার বাবা মা বিয়ের আগে যা ট্যুর করিয়েছে, তারপরে এরকম ট্যুর আমি কখনো করিনি এই ধরনের। একদম একা চলে গিয়েছি বলতে গেলে, মনে হচ্ছে বোহেমিয়ান লাইফে চলে গিয়েছি আমি এরকম। হ্যাঁ, বাট আমার ছেলে আমার কনসার্ন কোম্পানি ছিল, আর আমি গ্রাউন্ডেড ওই জন্যই ছিলাম যে না বাচ্চা আছে, নাহলে এমন এমন কিস্সা হয়েছে যে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। তো তখন আমি মেডিটেশনে বসিনি, সোলসদের সাথে কানেক্টেড হয়ে তো ইজিলি হওয়া যাচ্ছিল, কারণ তারা করে দিচ্ছিলেন। তো আই সেড কি উই অল উইল বি কামিং। উই অল বলতে যে আমি একা তো যাচ্ছি না, আমার সাথে মানে অল সাইকিক হিলার্স, তারা কি করে আসতে পারে জানো? আজকে বলে দিই, সূক্ষ্ম বডিতে কিন্তু সাইকিক হিলার্সরা চলাফেরা করে, এরা বলে দিলাম। এখানে কিন্তু সদ্গুরুজি, রবিশঙ্করজি, আমি যে মাতাজির, যে আমার গুরুমা, উনি দেহ ত্যাগ করেছেন, ওনার গুরগাঁওয়ের পাশে ওনার ধাম আছে, আমি এবার আমি ওই ধামে গিয়ে এসেছি, আশ্রম বিশাল বড়। উনি, মাতাজি, শ্রী নির্মলা দেবী, তারপরে এরকম যারা সাইকিক হিলার্স বা সাইকিক পার্সোনালিটিস, ওনারা কিন্তু সূক্ষ্ম বডিতে চলাফেরা করে। আর যারা যারা মেডিটেশনে সেই লেভেল অব্দি ছুতে পারে, এবার আজকে আমি এইভাবেই কথা বলবো, কেউ যদি আমাকে ভাবে আমি বেশি দেখাচ্ছি, আই এম সরি, এটা বেশি দেখাচ্ছি না, এটা বোঝানোর জন্য বলছি, তারা কিন্তু আমরা একসাথে কথা বলতে পারি, ঠিক আছে? তো আই গট দ্য পারমিশন ফ্রম অল অফ দেম কি উই উইল অলসো কাম। একদম, একদম, মানে দের ইজ আ গ্রুপ, 5D গ্রুপ, ওয়ার ইন সদ্গুরুজিকে আমি সবসময় দেখি। আই ডোন্ট নো, লাইক ওনার সাথে আমি খুব ভালোভাবে কানেক্টেড।
মানে ওই জন্য দেখবে আমার পডকাস্ট আমি সদ্গুরুজির নাম সবসময় আনি, কিছু না কিছু হলে সদ্গুরুজির নাম আসবে, কেন এই না ওনাকে আমার ভীষণ ভালো লাগে। আর আরো বেশি হচ্ছে উনি বাবার অংশ, ওনার মধ্যে যে এনার্জিটা বাবার অংশ, তো ডেফিনেটলি আমার তো ভালো লাগবেই। তো তারপরে ওই জন্য আমি সোলসদেরকে ইন্টারাক্ট করলাম যে উই উইল বিকামিং, উই উইল বিকামিং। আর বলা হয় স্পিরিচুয়ালিটিতে যে আমিত্ব চাইতে আমরাতে যদি চলে যাও, হুম শান্তি, এটা ভালোবাসা, সত্যি এটা। আনন্দ তখন পাবে। ওই জন্য কখনো আমি করি না, না আমরা ওনারা করছেন আমাদের দিয়ে। এই মানে আমিত্ব থেকে বেরোতে হবে, একদমই স্পিরিচুয়াল হিলার হতে হলে আমিত্ব থেকে বেরোতে হবে। আমাকে অনেকে বলে যে ম্যাডাম আপনি করে দিয়েছেন, নো আই ডিডন্ট ডু এনিথিং। বাবার পা ধরো, মানুষের পা ধরবে না, বাবাকে প্রণাম করো। যারা প্রণাম পাওয়ার যোগ্য তারাই যোগ্য, আমরা যোগ্য নই। আমাকে প্রণাম করতে আসলে আমি 3 হাত দূরে লাফিয়ে চলে যাই যে একদম না, মানুষকে প্রণাম করবে না, কারণ তাদের থেকে আমরা শিখছি। সেটাই চেষ্টা করছি সবাইকে জানানোর, যাতে তারাও শেখে। বেসিকলি আজকে বলছি পডকাস্টে আসা নিজেকে প্রমাণিত করার জন্য না, বা ফেম পাওয়ার জন্য না। যে আশীর্বাদটা আমি পেয়েছি, আমার বহু জন্মের ভালো ফল প্লাস এই জন্মের ভালো ফল, আমার বাবা মায়ের চলে যাওয়ার পর আশীর্বাদ, সব পাওয়ার পর যখন বাবাকে পেলাম, মনে হলো এবার অন্যদেরকেও দেওয়া হচ্ছে সেই আশীর্বাদ। আমি নিজের মধ্যে সংকীর্ণ মন আমার নয়, আমি নিজের মধ্যে রাখিনি জিনিসটা যে আমি আমার মধ্যেই রাখবো আর কাউকে দেবো না, আমি ছড়িয়ে দিতে চেয়েছি। তাতে অনেকে বোধহয় আমাকে ভাবে আমি গল্প বলছি, গ্রেট স্টোরি টেলার। ইউ নো হোয়াট, আই অ্যাম আ স্টোরি টেলার, বাট মাই ইন্টেনশন ইজ ভেরি পিওর। I want the blessing to be given to all of you, যাতে আমি যেটা সুখ পাচ্ছি তোমরাও পাও। এটাই আমার ইন্টেনশন। আমাকে নিজেকে একদম হাইফাই দেখার কোনো ইন্টেনশন নেই, ইন্টেনশন হচ্ছে সবাই ভালো থাকুক। তো আজকে এটা আমি বলতে কেন না মনে হয় আসছে এই জিনিসটা, ওই জন্য বলে যাচ্ছি। আমি তো ব্ল্যাঙ্ক হয়ে বসি, হয়তো বা এটা সাম সর্ট অফ চ্যানেলাইজড মেসেজ। কারণ মানুষের বোঝা উচিত যে কমেন্ট করার সময় বুঝে কমেন্ট করা উচিত। কিছুই জানলাম না, পুরোটা শুনলাম, যা তা বলে দিলাম, একটু বোঝা উচিত যে যেটা বলছে সেটার থেকে আগে শিক্ষাটা নিই, তারপরে নিজেদের যে ইল কমেন্টস বা নেগেটিভ কমেন্টস সেটা পরে ছাড়ি। আগে শিখি তো কি বলছে, সেটাই যদি না শিখলাম তাহলে কি লাভ হলো? তাহলে এতক্ষণ বসে পডকাস্টটা দেখলেন কেন? ওয়াই আর ইউ ওয়েস্টিং ইয়োর টাইম? ইয়োর টাইম ইজ ভেরি প্রিশিয়াস, রাইট? একদমই ঠিক। তারপরে এটা ছুঁয়ে গেলাম আমি, আর ভিতরে গেলাম না, বাধ্য হয়েছি বলে ছুঁয়ে গেলাম। একদমই গুড, থ্যাংক ইউ। তারপরে আর 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 কি জিনিস, আমি কমেন্টস পড়া একদম ছেড়ে দিয়েছি। আই প্রমিস টু বাবা কি আই উইল নট সি দ্য কমেন্টস, বিকজ মাই ওয়ার্ক ইজ টু মেক all these people getting connected to you. আই এম ডুইং মাই ওয়ার্ক। আমার ডিএলআরে, আমার পিএলআরে বাবাকে দেখতে পাচ্ছে আমার ক্লায়েন্টসরা, অ্যান্ড আমি সেবা করছি না, বাবা নিজ হাতে সেবা করে যাচ্ছেন। তার থেকেও বড় কথা, আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বললাম, তিনি কৃষ্ণকেও দেখেছে। ঠিক আছে, আমি এই বিষয়টা আমি পরে উনি পা আসবো। খুঁজছিলেন, পা খুঁজছিলেন। শ্রীকৃষ্ণের পা খুঁজছেন, পা পাচ্ছেন না, মুখটা তো দেখতে পেয়েছেন, অনেকেরই মনে হতে মুকুটের পারে মুখ। যে এটা একদম ফেক দিচ্ছে এরা বসে বসে দুজন মিলে, আমি তো কিন্তু এটা না, আমি বলবো তার না। আগে ফোনের আগে আমি কথা বলেছি। তো আমি চাই ওনারকে মানে কথা বলে পডকাস্ট অ্যাটলিস্ট বসালে চেষ্টা করব। আমি খিস্তি খাবো না, অ্যাটলিস্ট আমি বলবো না কি হয়েছে, বাট দেন উনি বলবেন, তাহলেই হলো। আর তারপরে যদি উনি নাম না নিয়েও বলতে চান, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষ জানুক যে এইরকমও জন্ম আমরা নিচ্ছি, যেটা আমরা শুনলেই আমরা ভাবছি না এটা ভুল, কিন্তু শ্রীকৃষ্ণ এসে যখন বলে আছে তখন মানতে বাধ্য হচ্ছে। একদমই ঠিক আছে, তো গেল, এটা একটা আলাদা পার্ট। এইবার বাবা আমাকে বললেন যে তুই এইভাবে এই তারিখে বেরিয়ে এই তারিখে ফিরবি। 11তে বেরিয়েছি, 25 ফিরেছি। ঠিক আছে, ভাবো। তারপরে ট্রাভেল এজেন্সি, ওটা আমি বলেছি যে বাবা আই নো, মানে আমি এইভাবে তো কথা বলতে পারি, এটা বাবার কৃপা আর আমার বাবা মার আশীর্বাদ যে আমি বলতে পারি। ঠিক আছে, তো বাবা আমাকে সব বলে না ইটিনারি যেগুলো আছে সব ফিক্স করে দিলেন। হ্যাঁ, আর আমার একটা ক্লায়েন্টই আমার ফ্রেন্ড হয়ে গেল। সে বললো যে তোমার এখানে আমি বুকিং করে দেবো হোটেলে, তুমি জাস্ট গিয়ে পেমেন্টটা করে দেবো। ঠিক আছে, আমাকে কিচ্ছু ভাবতেই হয়নি। ভদ্রমহিলা আমাকে এমনভাবে, এবং আমার বাচ্চাকে দেখে বলেছে যে ঠিক ওরকম জায়গায় হোটেলে দেবো, একটু প্রাইস রেঞ্জ বেশি হতে পারে কিন্তু তোমরা খুব ভালো থাকবে। উনি আমাদের ব্রেকফাস্ট যাতে ফ্রি হয়, এই কত চিন্তা করে করে আমাদেরকে সব বুকিং উনি করে দিয়েছেন। ওনার মাথায় ব্যথা, আমি হচ্ছি ঘুরছি, এরকম। এগুলো সব বাবার কৃপা, বাবা না থাকলে আমি এটা করতেই পারতাম না। তারপর আমরা এখান থেকে ফার্স্টে নিউ দিল্লি যাই। ভদ্রমহিলা নিউ দিল্লি থাকেন, এবং ভদ্রমহিলা দুজনই আমার কাছে এসেছিলেন পিএলআর করতে, এবং তোমার পডকাস্ট থেকে দেখে এসেছেন যেখানে আমি বলেছিলাম না যে সবার বাপকে, সে হচ্ছেন উনি।
উনি বলেন না আমি কার বাপ তোরা চিনিস, আমরা বলি কেন, হ্যাঁ না, ওই পডকাস্টে ওই লাইনটা ক্লিক করে গিয়েছে, কোট অ্যান্ড কোট বলেছে আমি এর কাছেই যাব, ঠিক আছে। উনিও কিন্তু একটু সন্ডা গুন্ডা টাইপের, কিন্তু বাঙালি। হ্যাঁ হ্যাঁ, আর এখানে কিন্তু রিনাউন্ড পরিবারের ছেলে উনি, কলকাতায় রিনাউন্ড পরিবারের ছেলে। ওনাদের বাড়িটা হচ্ছে রাজপ্রাসাদ, এই কলকাতায় বুকে একদম পশ এরিয়াতে, সাউথে। ঠিক আছে, সেই বিষয়টা আমরা হ্যাঁ, ঢুকবো উনি না। আমার ওনার বাড়িতে নিয়ে যাবেন বলেছেন, কারণ দেখো যেখানে পুরনো আমলের বাড়ি সেখানে তো অনেকে থাকে, হুম, তো বলেছে যে আমি কিন্তু আপনাকে নিয়ে যাবো না। হ্যাঁ অবভিয়াসলি, বাবা আমাকে পারমিশন দেবে, আমি চলে যাবো। একদম। আমি বাবার পারমিশন ছাড়া একটা পায়ে দিক ওদিক করি না। আজকে আমি যে পডকাস্টে ডেট সব বাবা আমাকে আগে বলে দেয়, ওটাই তুমি বলো যে এই ডেটে আস, আমি কিন্তু আগে থেকেই জানি যে কবে আসবো, ঠিক আছে। কিন্তু আমি তো তোমাকে বলবো না আমি সব জানি, আমাকে তো বলবো না। তো আই টক লাইক দিস, ঠিক আছে। না তুমি তুমি কিছু কিছু তান্ত্রিকদেরও টেনেছো তুমি ভাই। তাই না এইরকম বলে না তারা যে আমি সব জানি, আমি জানি না, আমি জানি না আমি কোন কাকে বলেছি, আমি সরি, আমি নিজেকে খেপাচ্ছি, আমি উল্টো। ওকে ওকে। আমি কিন্তু নিজেকে বলছি, কারণ আমি পডকাস্ট দেখার টাইম পাচ্ছি না, এত কাজ। 27টা পিএলআর, 27টা পিএলআর নাকি কটা পিএলআর বললো তোমাকে? আমার মনে- দাঁড়া, 27টা পিএলআর, 11টা ডিএলআর, হ্যাঁ এর মধ্যে ইতিমধ্যে হয়ে গিয়েছে। তো আমাকে যখন কেউ ফোন করে না, আমি বলি কে বলো তো, ও বলে ওই যে ওরকম হয়েছিল, ও আচ্ছা আচ্ছা। আমার তো- চেনা যায় না, না এত মানুষ। আমি বলি ভাই আমাকে ক্ষমা করে, ভুলে গিয়েছি। বলে না না আমরা বুঝি, ওই যে কথা হয়েছিল না, আমি বলি, ছবি পাঠাও। বলে ছবি পাঠিয়েছিল না, আবার পাঠাও। আবার যদি হ্যাঁ আমার মনে পড়ে গিয়েছে, ছবি দেখে মনে পড়ে গিয়েছে। তো এগুলো হতে থাকে। হ্যাঁ, তো বাবা আমাকে নিউ দিল্লি অব্দি পৌঁছে যখন দিচ্ছে, তখন নিউ দিল্লিতে অদ্ভুত জিনিস, যখন ট্রেন থেকে আমি নিউ দিল্লির ভূমিটা দেখতে পাচ্ছি না, দেখছি ব্লু অরা। নিউ দিল্লি মানে দিল্লিতে যখন ঢুকছি আমি দেখছি ওই সাইডটা, নর্থ ইন্ডিয়ার ওই সাইডটা ব্লু অরা। আমি বুঝে গেলাম শ্রীকৃষ্ণর অরা ওখানে, ওই জন্য ওরা এখনো ভালো আছে। শ্রীকৃষ্ণর অরা ওই জায়গাতে একদম ল্যান্ডের উপরে ব্লু অরা, বুঝতে পারছো? অরা তো বোঝা যায়। আমি তখনই ভাবছি আরে বাপরে, পাবন ধরতি এই জন্যই বলে, মানে এখানে মানুষ টিকে আছে কি করে? শ্রীকৃষ্ণর জন্য, ওনার আশীর্বাদের জন্য টিকে আছে। যেটা আমি সত্যি বলতে কি এরকম দেখিনি আমি, যে ওই ভূমির মধ্যেই জগৎ পিতার অরা, ভূমির মধ্যে পুরো ব্লু, উপর দিয়ে একটা ব্লু অরা। ওখানে আমরা গেলাম, বাওলি গিয়েছিলাম। ওই ঘটনাটা তুমি এখনো শুনতে চাইছো না? ঠিক আছে, না, তুমি অল্প করে ছুঁয়ে যদি যেতে পারছো। আমি ছুঁয়ে যাবো না, কারণ ভদ্রমহিলা আমাকে রিকোয়েস্ট করে রেখেছেন যে তুমি কিন্তু পুরো বলবে। ওকে। হ্যাঁ, তো বাউলিতে এটুকু যাচ্ছে, ইট ওয়াজ নট আ প্যারানর্মাল অ্যাক্টিভিটি। আমি ওখানে গিয়ে অনেকে দেখতে পেয়েছি যারা ঘাগরা পরে, সুন্দর ঘাগরা চলি পরে ঘুরে বেড়াচ্ছে ওই সাইডটা। তারা চায় মানুষজন আসুক, তারা ওই জায়গায় হন্ট করছে না। কিন্তু ওখানে যদি কেউ মদ নিয়ে যায়, ফুর্তি করতে যায়, তখন তাদের ঘাট টিপে ধরে। কিন্তু তুমি এমনি যাও, বাচ্চা কাচ্চা নিয়ে বা নিজে একা যাও, ওখানে অনেকে ডকুমেন্টারি করছে, ওরা খুব খুশি হয় যে আমরা গিয়েছি। কিন্তু ওরা যারা এইসব ফুর্তি করতে যায় তাদেরকে ওরা শিক্ষা দিয়ে দেয়। ওই জন্য সবাই বলে এটা হন্টেড। ইট ইজ নট আ হন্টেড প্লেস, ইট ইজ আ বিউটিফুল পিসফুল প্লেস। বাউলির থেকে যখন নামছি, বাউলির ওখানে অনেক কিছু দেখতে পেয়েছি, ওটা আমি আরেকটা পডকাস্টে বলবো, কারণ ওনাদের নাম মেনশন করতে বলেছেন, তো ওনাদের নামটাই মেনশন করবো। ওরা খুব তুমি ভদ্র। বলো বলো। বলবো? তুমি হ্যাঁ, তো বলো। পিএলআর এ যেতে বলছো, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু আজকে পিএলআর ছুঁয়েও কিন্তু পিএলআর ছোবো না। হ্যাঁ হ্যাঁ, অন্য তুমি ধরনের বলো, ঘটনা তুমি এটা কিন্তু। বলো বলো। ঠিক আছে। তো ভদ্রমহিলার নাম হচ্ছে মণিদীপা, বাঙালি ভদ্রমহিলা, মণিদীপা শীল। দিল্লি থাকে। দিল্লিতে থাকে, কিন্তু হ্যাঁ উনি শিলিগুড়ির মেয়ে। আমি নাম নিচ্ছি, বুঝবে যে আমার তার সাথে কথা হয়ে আছে, একদমই। ঠিক আছে। আর দাদাবাবুর নামটা মনে পড়ছে না, আমি দাদাবাবুটাকে বলি দাদাবাবুই, নামটা মনে পড়ছে না। কিন্তু উনি এখানে রিনাউন্ড ফ্যামিলির ছেলে, ওনার বাড়িটা হচ্ছে একটা রাজপ্রাসাদ, এটুকু বলে দিলাম, ঠিক আছে। এটা বোধ হয় কলকাতা সাউথের একটা জায়গায়, ঠিক আছে, মানে রাজপ্রাসাদ, এখনো রাজপ্রাসাদই, এবং ভালো মেনটেন করা হয়। তো ওনারা আমাদেরকে, যেদিন গেলাম দিল্লিতে পৌঁছলাম, তার পরের দিনই বোধহয় আমাদেরকে ঘোরালেন না। ওখানে কালীবাড়ি আছে, দিল্লি ওনারা চিত্তরঞ্জন পার্ক বোধহয়, না চিত্তরঞ্জন পার্ক আছে মনে নেই আমার ঠিক। সিআর পার্ক, হ্যাঁ হ্যাঁ CR সিআর পার্ক, পার্ক, হ্যাঁ। সিআর পার্ক। আমি তো নতুন নতুন গেছি না, নতুন নতুন নাম সব। তো সিআর পার্কে উনি থাকেন, ওখানে নিয়ে গেলেন। তারপরে ওনার বাড়িতেও আমি গিয়েছি, ওনার বাড়িতেও ইনসিডেন্ট হয়েছে, এটাও বলবো, দাঁড়াও, এটা ওই পডকাস্টে বলবো, যখন ওনাদেরকে নিয়ে বলবো, নাহলে একদম, এটা পুরো কভার হয়ে যাবে এটাতে, একদম তাহলে আর আমি জালিয়াওয়ালা বাগ যেতে পারবো না কিন্তু। একদম একদম। তো ওনার সাথে অনেক জায়গা ঘুরলাম। যখন বাউলিতে গেলাম, ঢুকে ফার্স্টে অতটা ফিল হয়নি, কারণ কোথাও নেগেটিভ ফোর্স থাকলে বোঝা যায়, একটা চাপ আসে, মানে বোঝা যায়
চাপ আসে, কিচ্ছু নেই, খুব সুন্দর। তো ঢোকার পর থেকে দেখতে পাচ্ছি সিঁড়ির মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছে মেয়েরা, হ্যাঁ বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে, যেই জায়গাগুলো নেটেড আছে ওই জায়গা নেটই নেই, মানে আমরা খালি চোখে দেখছি নেট আছে, থার্ড আই দিয়ে কোনো নেট নেই, অনেক জায়গা ওরা বন্ধ করে দিয়েছে, ওখানে কোনো বন্ধই নেই, কারণ দুটোই দেখতে পাচ্ছি তো একসাথে, দুটো ভিউই দেখা যাচ্ছে, মানে আমি বলি না আমার চোখের সামনে দুটো পোর্টালকে এক করে দেওয়া হয়, এটাও দেখতে পাচ্ছি ওটাও দেখতে পাচ্ছি। মাম্মি মুভিটা বলেছিলাম না, দেখেছিলে? মাম্মি মুভিতে যেরকম দেখেছে না যে এটাও দেখতে পাচ্ছি ওটাও দেখতে পাচ্ছি, ওই টাইপের বাবার কৃপাতে এটা হয়ে গিয়েছে, আমার নিজে জানিও না কবে হয়ে গিয়েছে, বাস হয়ে গেছে। তো আমি দেখছি ঘোরাফেরা করছে, হাসছে, সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, খুশি। মনে হয় কেউ যদি ওই যে ইনফ্রারেড লেন্সেস গুলো হয় না যেগুলোতে ধরা পড়ে, যদি আমার এমন হতে পারে যারা ছবি তুলছে পাশে অনেকে দেখতে পারে, কিন্তু আমি ফিল করছি সবাই খুব খুশি। তারপরে ওখানেই একটা জায়গায় মানে বাওয়ারি এই দিকটা সিঁড়ি, এই উঠে এই বাঁ দিকে একটা গাছ, একটা ওই যে ইয়ে টাইপের বেদি টাইপের কিছু করা আছে, ওখানে গিয়ে দেখছি যে এখানে আগে গাছের জায়গায় একটা কুয়ো দেখছি আমি, বড় কুয়ো, গাছ তো ছিল না, বড় কুয়ো দেখছি, এবং ওই পাশে না একটা মন্দির মতন করে এন্ট্রেন্স দেখছি, মন্দির, ছোট মন্দির টাইপের, মানে যেখানে রাজারা বসে চেস খেলতো, ওটা তো ওনাদের সব প্লেসে তো মন্দিরের মতন লাগে দেখ, চেস খেলার জায়গা। এবং দেখছি যে আমার না মাথায় সবাই 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 ঘুরছে, কিন্তু আমি সত্যি জানতাম না যে বাওয়ারিটা সবাই মানসিং জি বানিয়েছিলেন, জানতাম না, আমার মাথায় সবাই 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 ঘুরে যাচ্ছে। তো যে ভদ্রলোক এসেছিলেন আমি বললাম যে দাদাবাবু এই জায়গাটা কি বানিয়েছেন বলো তো, বলে সবাই মানসিং জি। আমি আমার মাথায় ভিশনে ওই ওয়ার্ডটা ঘুরছে, কারণ ইন্টারাকশন তো হতে থাকছে না। আমি দেখছি মা, এই যে দাদাবাবু যাকে বলছি ইনি সবাই মানসিংজির যে সোল, উনি এখানে দাঁড়িয়ে আছেন। ফার্স্ট গ্লান্স দেখলাম যে উনি মহারানীর সাথে দাঁড়িয়ে আছেন, ফুল বেশভূষা ওরকমই। সেকেন্ড সিন দেখছি পাশে চেস খেলছেন, এবং দাদাবাবু বসে আছে সবাই মানসিংজির অপোজিটে চেস খেলছে, একদম ওই রাজপুতানা টায়ারে। দাদাবাবুকে দেখতে কিন্তু ওই টাইপের একটু শার্প একদম, হ্যাঁ, আর উনি গোপটোপ রেখে যদি এরকম তা দেয় না, ওরকমই রাজস্থানী লাগবেন। আমি ফার্স্ট ভাবছি যে দাদাবাবুকে দেখছি না অন্য কাউকে দেখছি, চেস খেলছে, কিন্তু ওই যে আগে ওই যে কাপড়ের মতন হতো না চেস খেলার, এটা পাশা না কিন্তু চেসই খেলছে, কিন্তু কাপড়ের মনে হলো ওনারা যেভাবে খেলতেন আর কি, ওদের চেস খেলা তো আমাদের মতন না যে কাঠের বোর্ডে তো হবে না, অন্যরকম এই টাইপের। তারপরে দেখলাম যে মণিদীপাদি উমা রানীর পাশে আরেক রানী রূপে চলে আসলেন, মানে আমি কিন্তু ওনার হায়ার সেলফ দেখতে পাচ্ছি, সবার হায়ার সেলফ উইথ দ্য সোলস, মণিদীপাদির হায়ার সেলফ, সবাই মানসিংজির যে কাজিন উনি হচ্ছেন ওই দাদাবাবু তার হায়ার সেলফ, এবং সবাই ওখানে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি শুধু দেখছি আমার ছোট ছেলেও দেখতে পাচ্ছি, কিন্তু বিকজ আমার বড় ছেলে আমার ছোট ছেলে দেখতে পায়। তো আমি দিদিকে যখন বলছি, তারপরে দিদি আমাকে দাঁড় করে বললো দাঁড়াও তুমি আর কিছু বলবে না, তোমার ছেলে দেখি কি বলে। বাকিটা আমার ছেলে বলে দিল, ছোটটা তত করে বলে দিয়েছে, আমি এটা দেখছি ওটা দেখছি, মিলে যাচ্ছে। কারণ ছেলে, আমি যখন দিদিকে বলছিলাম ছেলে অন্যদিকে ছিল, ওই কাঠবিড়ালি দেখতে পেয়েছো, কাঠবিড়ালি দেখছিল, কিন্তু শোনেনি আমি কি বলেছি। কিন্তু যখন আমি আমাকে থামিয়ে দিয়ে দিদি যখন ওর থেকে শুনছে, ওই একই জিনিস শুনছে, ও আরো ভিভিডলি বলে যাচ্ছিল, কারণ বাচ্চাটা তো আরো ভালো দেখে। তারপরে দেখলাম যে দাদাবাবু খুব মানে দুষ্টু মিষ্টি, দুই ভদ্রলোক ভদ্রমহিলা পেয়ারটা দারুণ। মানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমাদের যেরকম এখানে অনেক কলস আসে না ফ্রম এয়ারটেল, কম্পিউটারাইজড কথা বলে যাচ্ছে, তো দাদাবাবুর কাছে কল এসছে, দাদাবাবু বলছে না আই এম নট ইন্টারেস্টেড, বলে রেখে দিয়েছে, পরে বাদমে। তো দিদি বলছে যে এটা না কম্পিউটারাইজড কল ছিল না, তুমি বাদমে পরে কাকে করছো, দুজন হাসছে, আমি হেসে মরে যাচ্ছি যে কি ধরনের জলি পার্সন। দাদা কিন্তু এখনো ওরকমই দুষ্টু মিষ্টি, তখনও ওরকমই দেখছি যে ওই যে দাবা খেলতে গিয়ে সে চোট্টামি করছে, আর সবাই মানসিং যে তার মাথা টাপ করে মারলো। ওদেরই প্রতিরূপ, ওদেরই হায়ার সেলফকে দেখতে পাচ্ছি, ওই সাইডটা ওই পোর্টাল, এই সাইডটা আমাদের পোর্টাল। ইট ওয়াজ আ মাল্টি ইউনিভার্স সর্ট অফ আ পোর্টাল। বলে না যে মাল্টি ইউনিভার্স, পোর্টালস আর হোয়াট, মাল্টি ইউনিভার্স। তুমি ওই টাইমটা এখানে দেখিয়ে দিচ্ছে আমাকে বাবা, আর আমি এই টাইমটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি নিজেকে দেখছি না, কিন্তু বিকজ আই এম নট দেয়ার, আমার হায়ার সেল ওখানে নেই, কিন্তু ওনারা ওখানে কিভাবে যুক্ত ছিলেন সেটা দেখিয়ে দেওয়া হলো। দে বিলং টু দ্য রয়্যাল ফ্যামিলি, তাই জন্য এইবারও উনি রয়্যাল ফ্যামিলিতেই জন্ম নিয়েছেন ইন ও ওয়ে, বিশাল জমিদার ফ্যামিলির ছেলে উনি, বিশাল জমিদার ফ্যামিলি ছিলেন।
তাই জন্যে রক্ত সেম সব, মানে ওনার জিনিসপত্র, ওনার বাড়িতে অ্যান্টিক জিনিসে ভর্তি, উনি এগুলো খুব পছন্দ করেন, লাক্সুরিয়াস লাইফ লিড করেন। আমি এখানে যাব ওখানে যাব, মনটা বিশাল বড়। যেরকম হতো না আগেকার যুগে, যারা খুব, দেখো যারা হঠাৎ করে ধন প্রাপ্তি হয় তাদের মেন্টালিটি একরকম হয়, কিন্তু যারা জন্ম থেকে ধন প্রাপ্তি দেখে ধন দেখে এসছে, তাদের অন্যরকম, মানে রাজকীয় বলতে মানে গেলে। বৈভব দেখে এসছে যারা, তাদের কিন্তু অন্য ধরনের হয়। অদ্ভুত, মানে এটা মানে দেখো আমি রয়্যালিটি একটা ব্যাপার নিজেকেই থাকে। বলছি, সাপোজ আমি এখন পার মান্থ যদি 3 লাখ টাকা ইনকাম করি না, আমার কিন্তু মাথা ঠিক থাকবে না। আমি নিজেকেই বলছি, যদিও ঠিক থাকবে, আই নো দ্যাট, কিন্তু আমি বেসিক একটা এক্সাম্পল দিচ্ছি, আমার মাথা ঠিক থাকবে না। হ্যাঁ, কিন্তু এই আমি যদি জন্ম থেকে দেখতাম যে আমার জন্য 3 লাখ টাকা পার মান্থ বাবা এমনি স্পেন্ড করে, তাহলে আমার কাছে 3 লাখ টাকা কিছু না। আর আমি ওই ব্যবহারটা দেখাবো কিসে, আমি তো অভ্যস্ত। আমি জাস্ট ডিফারেন্সটা বললাম, যে এটা হচ্ছে ডিফারেন্সটা। উনি কিন্তু ওনার মধ্যে কোনো শো অফ গিরিই নেই, কিন্তু দি বেস্ট জিনিস উনি ইউজ করবেন। ওই যে একটা এনার্জি সেম, হায়ার সেলফেরই অংশ নিয়ে তো উনি এসছেন। তো ইট ওয়াজ আ মিরর সর্ট অফ আ থিং, যে মিররে এপারে আমি একটা জিনিস দেখছি, মিররে এপারে দাদাবাবু আর দিদি দাঁড়িয়ে আছে, বাট দে আর অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং উইথ দ্য রয়্যাল ফ্যামিলি। তো আমাকে দেখিয়ে দিল যে দে অ্যাকচুয়ালি বিলং টু দ্য রয়্যাল ফ্যামিলি ফ্রম দেয়ার প্রিভিয়াস পাস্ট লাইভস। আর আমাকে যে নিয়ে গিয়েছে, অ্যাকচুয়ালি রাজা সবাই মানসিং জি চেয়েছেন বলে। কেন বলো তো? সো দ্যাট দে ক্যান শো মি হু দে আর। কারণ একটা জরিয়া চায়, মানুষ ভাবতে পারে যে আপনাকেই কেন বলবে, কারণ আমার সাথে ওনাকে সংযোগ করে দিয়েছে বাবা, আর বাবা সংযোগ করে দেওয়াতে উনি চান্সটা পেয়েছেন যে আমি যাতে ওনাদেরকে বলতে পারি হাউ ইউ আর কানেক্টেড টু দেম। তারপরে আমাকে দাদা একটু ক্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছে। उन्हीं मैंने सवाई मानसिंह जी, राजा सवाई मानसिंह जी बोलें उसका हो जाएगा, वो जिस प्रॉब्लम में है ना, प्रॉब्लम ना বুঝিয়ে দিলেন, इसका हो जाएगा, इसका सब ठीक हो जाएगा। আমাকে এরকম করে দেখিয়ে দিলেন। আমি সেটাই আবার দাদাবাবুকে বললাম। দাদাবাবু কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছে না, নাথিং। কিন্তু আমি ওনাকে বলে দিলাম যে রাজাজি কিন্তু তোমাকে এই কথাটা বলে দিল দাদাবাবু, তা তুমি আর টেনশন করো না, ওনারা তো সবই দেখতে পান, তুমি টেনশন করো না, তোমার সব ঠিক হয়ে যাবে। কারণ দাদাবাবুর মনে এটা ঘুরছে সবসময় যে আমার এই জিনিসটা কেন আমি স্টাক হয়ে আছি। পিএলআরেও অনেক কিছু বেরিয়ে এসছে, সেখান থেকেও বেরিয়েছে, কিন্তু দাদাবাবুর এখন রাজাবাবু চলে আসছে দেখো মুখে, মানে হি ডিজার্ভস দ্যাট পদবি বলে না, হি ডিজার্ভস দ্যাট, কিন্তু ওটা আমরা জানি না বলে দিইনি, কিন্তু তাকে রাজাবাবুই বলা উচিত। ওনার বাড়ির নাম কিন্তু রাজা। আমাকেও মণিদীপা দিয়ে বলেছে, তুমি জানো দাদার বাড়ির নাম কি? রাজা। কিরকম অদ্ভুত না কোইন্সিডেন্স তোমার এগুলো। সাথেও দেখো কোইন্সিডেন্সলি দেখাও হলো, কথা আসলেন, ওই কথাটা শুনে ক্লিক করে গিয়েছে যে উনি কার কলকাতায় বাপকে, এসেছেন তার মানে। হ্যাঁ এসে আমার বাড়িতে পিএলআর করেছে। পিএলআর করেছেন, তুমি গেছো দিল্লিতে। আমি ওখানেই কথা হয়ে গিয়েছে, তখনই ওনার সাথে কথা বলতে বলতে ক্লিক হয়ে গিয়েছে। ওনার সাথে কথা বলতে বলতে আর তার আগে আমার প্ল্যানিং চলছিল জালিয়াওয়ালা বাগে যাব, বাবা ইনস্ট্যান্ট ক্লিক করিয়ে দিয়েছেন যে এইবার এভাবে যা। উনি আমাকে বলছেন তুমি আসলে আমাকে বলবে, আমি এটা করে দেবো ওটা করে দেবো সেটা। কি করে বলছে? বাবা চেয়েছে বলেই বলছেন। কিভাবে ক্লিক করলো জিনিসটা বুঝলে এবার? তো এবার কি দিদি এইবার শোনো, যখন দাদার ডিএলআর হচ্ছিল বাড়িতে, ডিএলআরটা যখন হচ্ছিল তখন ওনারটা 2বার হয়েছে, এক সেশনে 2বার করতে হয়েছে আমাকে, কারণ প্রথম দাদাকে নিয়ে যাওয়া যাচ্ছিল না। দাদা প্রচন্ড চঞ্চল, একদম বাচ্চার মতন চঞ্চল দাদা, সবসময় কথা ভাবতে থাকছে। এইরকম করলে তো হয় না। প্রথমে তার মাথাটাকে ঠান্ডা করে সাবকনশিয়াস মাইন্ডকে অ্যালার্ট করতে গিয়ে আমার জান প্রাণ বেরিয়ে গিয়েছে। আর এরকম হলে আমরা হারিয়ে যাই না, আমাদেরকে আরো স্ট্রং হতে হয় যে না, এখন বাবা ছাড়া কোনো গতি নেই, মানে পিএলআর এর রুলস ছেড়ে দাও, বাবা ছাড়া কোনো গতি নেই, এরকম তখন ছেড়ে দিতে হয় আমাদের, যে পিএলআর দিয়ে চলছে না, বাবাকে আনতে হবে, তখন বাবাকে নিয়ে আসি। বলতে গেলে ইনভোক করি, নিয়ে আসা মানে বাবাকে ইনভোক করা, বাবা বাঁচাও। আমার ইনভোক করা হচ্ছে বাবা বাঁচাও, আমি পারছি না। কিন্তু তখন ফার্স্টটা হচ্ছে না ঠিকঠাক, দাদা যেতে পারছে না, আমি বললাম ঠিক আছে ছেড়ে দিই, 1 ঘন্টা নিচে চাই, চলো চা খাই, এই করি ওই করি, মানে চাটা খেয়ে ফ্রেশ হয়ে এসো, আমি এখানেই আছি, কারণ আমাকে মেডিটেশনে থাকতে হবে। দাদা তুমি আর দিদি তোমরা নিচে যাও, চাটা খেয়ে এসো, বাচ্চাকেও বোধহয় নিয়েছিলেন। আমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, আমি একটু মেডিটেট করি, তারপরে আবার বসবো। 1 ঘন্টা পরে যখন বসলাম, দাদার ডিএলআরটা শেষের দিকে যখন এসে গিয়েছে, তখন বাবা বললেন মণিদীপা যিনি, বলো ওনার ডিএলআরটাও শুরু করে দাও, হয়ে যাবে। একসাথে দুজনে ডিএলআর হয়ে গেছিল, একসাথে মাঝখানে বসে আছি, শুধু বলেছি আমার আওয়াজটা শুনতে থাকো। এটা বাবা ছাড়া অসম্ভব একসাথে 2 জনের করে দেওয়া একই মানে প্ল্যাটফর্মে, বাবা ছাড়া অসম্ভব। তারপরে উনি কিন্তু রেডি ছিলেন না, কিন্তু ওনারটা ভাগ্যে ছিল, মানে বাবা চেয়েছেন,
উনি আবার যেটা ভদ্রমহিলা হবার আবার সেটা ঠিক হয়েই বেহুলা গেল, হ্যাঁ। বেহুলা সদাগর যে গল্পটা আমরা শুনেছি ওনাদের সাথে ওনার একজন উনি কানেক্টেড ছিলেন, ওই জন্য এখনো মায়ের কৃপা ওনার সাথে আছে, বেহুলা মায়ের কৃপা ওনার সাথে আছে। এবং তাদেরকে আনা হলো, তাদের সোলকে আনা হলো, ডিভাইন সোলসদের, এসে উনি বলে গেলেন যে হাউ শি ওয়াজ কানেক্টেড টু দেম। আমি দেখছি একটা বাচ্চা বেহুলা মাকে জড়িয়ে আছে কোমর থেকে, দ্যাট ওয়াজ শি ইন দ্যাট বার্থ। এবং দিদিকে বাড়িতে সবাই বলতো যে উই বিলং টু দেয়ার বংশ, কিন্তু সেই বংশের থেকে বিলং অতটা করেন না, কিন্তু হয় না আমার পাশের বাড়ির মেয়েটি আমার মেয়ে হয়ে আমাদের সাথে বড় হচ্ছে, ওই রকম। তো তারপরে চাঁদ সদাগর যিনি, হ্যাঁ উনিও এসেছিলেন, মানে বুঝতে পারছে, দিদি বুঝতে পারছে যে হ্যাঁ মা দাঁড়িয়ে আছে। আমি যেটা দেখতে পেয়েছি দিদি ওটাই বলে দিয়েছে, লাল টিপ পরা, আট পরে শাড়ি পরে আছেন। কোনোদিন আমি তোমাকে নাম্বার দিয়ে দেবো, তুমি কথা বলে নিও, সব প্রুফ, উইথ প্রুফ, আমি কিচ্ছু তোমাকে সব কিন্তু প্রুফ আমি দিতে থাকছি, আমি কিন্তু প্রুফ ছাড়া আমি কথা বলি না, আমি প্রুফ দিতে থাকছি। তো তারপরে দিদিরটা হয়ে গেল, দাদারটা হয়ে গেল, তারপরে বললো যে তুমি দিল্লি আসলে আমাকে বলবে, দিল্লি আসলে আমাকে বলবে, শুধু বলা বাকি ছিল এই আমি যাব, কি করে থাকবো না থাকবো, মানে আমি তো তখন পুরো চ্যানেলাইজ হয়ে গিয়েছে একদম, যে এইবার আর দেরি করা যাবে না, কারণ ডাক তো এসে গিয়েছে, এইবার আমি কিন্তু জালিয়াওয়ালা বাগে ঢুকছি, ঠিক আছে। হ্যাঁ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, আমার লাইফ পুরো অ্যাডভেঞ্চারাস করে দিয়েছে বাবা। আমি যে লাইফটা চাইতাম কিন্তু বুঝতাম না কিভাবে অ্যাডভেঞ্চারাস লাইফ পাবো, বাবা পাইয়ে দিয়েছে একদম। আই এম ভেরি হ্যাপি, আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন করেই যাবো, লাস্ট নিঃশ্বাস অব্দি করে যাবো, তবে চলে গেলাম। মাই এম ইজ দিস। এখানে এটা ঢুকে এটাই হ্যাঁ এইবার শোনো, এবার ঘুরছে এবার এইদিকে। হ্যাঁ। আমি ওইটা তো বলে আসলাম যে দিল্লিতে ওনারা কিভাবে আমাকে হেল্প করেছেন, একদম, একদম। কলকাতা ওনাদের বাড়িতে আমাকে নিয়ে যাবেন বলেছেন, আমি বলছি বাবা পারমিশন দিক আমি চলে যাবো, একদম। বাবা পারমিশন ছাড়া আমি যাবো না। বলছে হ্যাঁ ওনারাও বুঝেছেন দ্যাট আই এম কানেক্টেড, এটা ওনারা বুঝে, ওনাদের বাড়িতে যখন গিয়েছিলাম ওনাদের প্রত্যেকটা মানুষ মানে অসাধারণ। তারপরে ওনার যে শাশুড়ি মাকে দেখলাম, শাশুড়ি মাকে দেখার সাথে সাথে বাবা পাটাকপাট বলে দিল এটা নেক্সট বার্থ এখানে হবে, উনি এখানে যাবেন, তারপরে এইদিকে চলে যাবেন, উনি এইভাবে কানেক্টেড, পাঞ্জাবের সাথে এইভাবে কানেক্টেড, সব বাবা আমাকে বলে যাচ্ছে, আমি ওনাকে বলে যাচ্ছি, উনি হেসে যাচ্ছেন। ওনার যে শি ইজ 91 or 94 years old, ওনার যে শাশুড়ি মা, উনি হেসে যাচ্ছেন। আর আমি হাসছো কেন, হেসে যাচ্ছে, বিকজ সোল নোজ। বাবা পটাক বলে যাচ্ছে, আর ওনার কাছে তো এটা তো নোজ এভরিথিং। আমার কাছে তো ও ওয়াও, আমি বাবার থেকে জেনে বলছি, আমি তো কিছু জানি না। আমি কি তোমার দিকে তাকে বলতে পারবো যে তুমি নেক্সট বার্থডে এখানে জন্ম নেবে, তুমি এরপরে তোমার বিয়ে এইদিকে চলে যাবে, তুমি, আমি বলতে পারবো? বাবা আমাকে বলে যাচ্ছে, আমি ওনাকে বলে যাচ্ছি, সবারটা ওখানে বাবা আমাকে দিয়ে বলিয়ে দিয়েছে, আমি বলে দিয়েছি, এবং রেমেডিকে তাও বলে দিয়েছে। ওইদিকে আমি কিন্তু খাচ্ছি লুচি। ওইটা আমার ছেলে বলেছে, ছেলেকে জিজ্ঞেস করেছে দিদি কি খাবে, আমি লুচি খাবো, ও লুচি খাবে, ঠিক আছে, লুচি দিয়ে আর কি খাবে, মাংস খাবো। তো ও যেটা চেয়েছে ওটাই বানানো হয়েছে। অসাধারণ ডিনার ওদের কাছে গিয়ে আমরা করতে পেরেছি, মানুষও তেমনি, তারা মন উদার, ওয়ান্ডারফুল। এবং তার দিদি উনি গুজরাটে থাকেন, গুজরাটে কোথায় থাকেন, আহমেদাবাদ তো গুজরাটে বোধহয়, ওখানেই থাকেন। উনি বলেছেন তোমাকে আমি ডাকবো, তুমি আমাকে বলছি যে তুমি কখনো সুরাটে এসছো, আহমেদাবাদে? না, ওর উপর দিয়ে গিয়েছি। বলে উপর দিয়ে যাওয়ার কথা বলছি না, ভিতরে ঢুকেছো? ভিতরে ঢুকিনি। বলে এবার ঢুকতে হবে তোমাকে, কি আমি তোমাকে ডাকবো, ঠিক আছে। শি ইজ দ্য ওয়াইফ অফ আ বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে এনাদের বুঝতে পারছো রয়্যাল ফ্যামিলির থেকে বিলং করছে না, মানে যেরকম যেখান থেকে চেনগুলো সব কানেক্টেড, সব কানেক্টেড। আমি কাউকে এখানে ছোট করছি না, কিন্তু আমি একটা ফ্যামিলির কথা বলছি, একদম, ঠিক আছে। আমরা সবাই কে কার মধ্যে লুকিয়ে আছে উই ডাজন্ট নো। অতীব একটা ইজি মানুষের মধ্যে থেকে দেবতা বেরিয়ে আসছে, এরকম পিএলআর হয়েছে। আমার একটা জিনিস ভালো লাগছে যে আমরা যে এত কথা বলছি, এত খালি তুমি না, এরপরেও যারা কাজ করেছে আমাদের সাথে, তারা নানান জায়গায় আমাদের কেকে পডকাস্ট থেকে নানান জায়গায় যাচ্ছে। আমার মানে এটা আমি ভাবে মাঝে মাঝে, যখন আমি ভাই মা বাবা যখন বসে ভাবি যে এই মানুষরা এখানে পডকাস্ট করে, তারা আজকে এখানে যাচ্ছে, আমরা কবে যাব? আমার মনে হয় তখন আমার মনে হয়েছে যে ভগবান মানে এখন চায় না যে তুই এখন কোথাও যা বা ঘুরে আয়, ফোকাস এখানে রাখো, ফোকাস। আজকেই তো আনসার বাবা দিয়ে দিলেন তোমাকে একদম। তো জানি না কোনদিন যেতে পারবো কিনা আমি দিল্লি, এটা কখনো ভাববে না, এটা কখনো ভাববে না, দিদি আমিও যাচ্ছি, এটা করো, বাবা বলবে হ্যাঁ আমিও তোকে নিয়ে যাবো, ডোন্ট ওয়ারি। সেটা না, কিন্তু এই যে তোমরা যে যাচ্ছ, আমি জানতাম না, আমি গত মাসেও জানতাম না যে আমি যাবো। হ্যাঁ, মানে আমি তো ফোনে যখন কথা বলি তখন তুমি বলছিলে
যে এই মাসটা হবে না, এই কদিন আমি 10-12 দিনের জন্য থাকবো না। 14 দিন ছিলাম না। 14 দিন তুমি আর ছিলে না। তুমি ভাবো আমার, দেখো কত টাকা খরচ হচ্ছে না হচ্ছে, আমি কিন্তু সব টের পেয়েছি কত খরচ হচ্ছে, কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডম যে বাবার কাছ থেকে চেয়েছিলাম, আই ডিডন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। কারণ 25 তারিখে ফিরেছি, 29 তারিখে ছেলের জন্মদিন, হ্যাঁ করেছি। আমি শুধু বলেছিলাম এমন ভাবে আমাকে ফিনান্সিয়াল ফ্রিডম দেবে যাতে আমার চিন্তা না করতে হয়। চিন্তা করতে হচ্ছে না। আর এটার মধ্যে মানুষের যে কত আশীর্বাদ, যে তাদের আশীর্বাদের কারণে যে আমি উঠছি, আমি একদম মানে লিখে দেবো যে আমি যতটুকু উঠেছি মানুষের আশীর্বাদে উঠেছি। একদম। ভগবান তো আর উপরে বসে আছে। একটা জিনিস হচ্ছে তোমার যে কাজগুলো ফেক হয়ে যায়নি, যে থ্যাংক গড, আমি এখানে একটাও বসে এরকম আসেনি। এরকম বসে আমি কথা বলছি, আজকে তুমি একটা কাজ করে তোমার নাম্বার টাম্বার সবকিছু দেওয়া আছে, আগের পডকাস্টগুলোর কথা বলছি, তখন মানুষে এসে এটা বোঝেনি যে বাবা মানুষ কাজ করিয়েছে, তারা তো কমেন্টে জানাতো বা আমাকে ফোন করতো, আমার নাম্বার সবসময় অ্যাভেলেবেল থাকে। দেখো নেগেটিভ জিনিস কিন্তু মানুষ সবার আগে জানে, একদম। পজিটিভটা হয়তো বা ভুলে যেতে পারে, হয়তো বা এই মহিলাটা ভালো না, হ্যাঁ এই মহিলাটা এইসব বলছে বা এর কাজ জানে না, এগুলো কিন্তু আমি পাইনি। ভগবানের কৃপা, থ্যাংক। আর আমি বাবাকে এটাই বলেছি যে যে জেনুইন তার তো ভাতের অভাব তো কেউ মারবে না ভগবান। অদ্ভুত যে লক্ষ্মীর ঘোড়া, একদম। আমার 5 টাকাই আছে, কিন্তু 5 টাকা 4 টাকা হয়ে গেলে আবার 5 টাকা হয়ে যাচ্ছে। তুমি ভাবো আমি তোমাকে কিভাবে পে করেছিলাম। সবাই জানে প্রমোশনাল পেমেন্ট যেটা তুমি খুবই কম নাও, যেটা নাও, সেটাও আমাকে 2টো ইনস্টলমেন্টে দিচ্ছিলাম আমি। আমি তোমাকে তখনই বলেছিলাম যে এমন দিন আসুক যাতে আমি একবারে তোমাকে দিতে পারি। আর আমি যদি এখন প্রমোশন করাবো না, এত পেয়ে গিয়েছি, ওগুলোকে ঠিক আর করি। তুমি এখন প্রমোশনের মধ্যে পড়ো না, এখন হিট একটা গেস্ট। সেটা বাবা, আমি বলবো যে বাবা নিজ হাতে সবার জন্য করে যাচ্ছে, এমন করে যাচ্ছে যে আমারই মাথা ঘুরছে যে বাবারে, ওনাদের থেকে শিখছি যে ডাউন টু আর্থ জিনিসটা কি, গ্রাউন্ডেড মানে কি। একটা, আমি তো বলবো আমি ভিখারিনী, আমার পাশে বসে বাবা আমার সাথে কাজ করে যাচ্ছে। যদি ইন আ ওয়ে, কারণ মানুষ দেখতে পাচ্ছে বাবাকে থ্রু ডিএলআর ও পিএলআর, তাদের চোখ দিয়ে জল পড়ছে যে কাকে দেখছে, এরকম বাবাকেই দেখছো। কেউ ত্রিনেত্র দেখছে, কেউ ত্রিশূল দেখছে, কেউ বাবাকে পুরো বাবা রূপে দেখছে, বাবা তাকে কোলের মধ্যে মাথা রেখে হাত মাথার মধ্যে দিচ্ছে। তুমি, আমি এরকম যদি কাউকে তোমার নাম্বার দিয়ে দিই, সে তোমাকে যখন এক্সপ্রেস করে দেবে সে কাঁদবে। আমি তো আগের যে পডকাস্টটা হয়েছিল, যেটা তুমি করেছিলে, যেটা কোনটা বলো তো, কোনটা এবার আবার শুরু হয়েছে, আবার ভুলে যাওয়া। তোমার শিবের যে ঘটনাটা, শিবের সেবক ছিলেন, যার ছেলে আপনার তোমার ফুটবল প্লেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কয়েকদিন আগে কথা হয়েছে। হ্যাঁ, তো তুমি যখন বলছিলে তখন তো উনিও তো কেঁদে ফেলেছিলেন, যে আমি দেখতে পাচ্ছি বিষয়টা, কেঁদে দিয়েছে। ওই যে গর্ভগৃহের মধ্যেই উনি, ওনাকে বাবা বেরোতে দিচ্ছে না। আর আমরা যখন ক্যামেরা যখন শুট হয়ে গেল, তারপর তুমি বলে কথা বলো, হ্যাঁ কেমন করে কথা বলছিল, কি মিষ্টি কথা বলে, মানে সত্যিকারের, মানে আমার আর সবাইকে ডাকে, এই তুমি আমার বাড়িতে আসবে। আর শোনো, আমি না যেটা খেতে ভালোবাসি ওটা পরে বলবো কি খেতে ভালোবাসি। বিরিয়ানির মধ্যে একটা জিনিস খুব খেতে ভালোবাসি, কিন্তু উনি কিন্তু জানেন না। উনি পরের দিন আমাকে ফোন করে বলছে, তুমি না আমার বাড়িতে এই দিন আসবে, তোমাকে এই বিরিয়ানিটা খাওয়াবো। তুমি জানলে কি করে? বলে না আমার মনে হলো। না, বাবা বলিয়েছে যে ওইটা ভালোবাসে, ওকে এটা খাওয়ায়। ওনার ঘরটাও তো তুমি দেখিয়েছিলে, কি সুন্দর। হ্যাঁ, তোমাকে ছবি পাঠিয়েছিলাম, একদম পুরো মনে হচ্ছে অন্য একটা জায়গা চলে গেছে। আর এই যে ভালোবাসাগুলো যখন কেকে পডকাস্টের মতো মানুষরা দেখে, মানুষ কেকে পডকাস্টকে দেখে যখন তোমরাও আসো, আমার বিশ্বাস করে বিশাল ভালো লাগে। আরে আমার কাছে পিএলআর করেছে এক ভদ্রমহিলা রিসেন্টলি, 3-4 দিন আগে বা 4 দিন আগে। উনি বলেছেন ওনার সাথে, ওনার ব্যাপারে তুমি বলছিলে আমাকে কথা বলবে, ফোন লাগিয়েছি। ফোন লাগিয়ে দিয়েছি, আমি নিজের প্রশংসা করানোর জন্য ফোন লাগাইনি, কিন্তু দিদি আমার প্রশংসা করে যাচ্ছে যে খুব ভালো পিএলআর করে, আপনি নিশ্চিন্ত। বলে আমি এইমাত্র করে উঠলাম বলে খুব ভালো, মেয়েটা অনেক আগে যাবে। এত ভালো লাগছিল আমার, ভালো লাগে না, এটা পুরো আশীর্বাদ। আর ওখান থেকে কোনো না কোনো কানেক্টেড, যখন তুমি আমাদের কাছে যখন ফোন করে কথা হয়, আমি সব প্রুফ ওই জন্য দিয়ে দিই যে না, বিশ্বাসে মিলায় বস্তু, তো মিলায় বস্তু করতে গেলে তো বিশ্বাসটা আনতে গেলে প্রুফ দিতে হবে। আর একটা জিনিস আমি বলি তোমাকে, এটা আমার পার্সোনাল দিক দিয়ে, আমাদের কাজ করতে যে বেশি মোটিভেটেড হয়ে যায়, যে না আমাকে কাজ এমনই করবো যাতে মানুষ এইভাবে একটা মানুষকে চিনতে পারে। বসার আগে কি বলছিলাম তোমাকে, আমি কিন্তু ব্ল্যাঙ্ক, আমার মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না, কি করবো কি বলবো। বাবা শুধু আমাকে আওয়াজ দিচ্ছে, তুই বস, তুই জাস্ট বস, তোরা কিছু ভাবতে হবে না, তুই জাস্ট বস। দেখো কোন দিকে ঘুরছে কথা, এখন ঘুরছে জালিয়াওয়ালা বাগের দিকে, এবার ঘুরে যাচ্ছে, কিন্তু এবার ঘুরছে, এবার কিন্তু আবার চলে আসলাম, আমার কিন্তু এবার ঘাম দিচ্ছে। এবার আমি যাবো জালিয়াওয়ালা বাগের দিকে। তো দিল্লি পার্টটা আমি বলে দিলাম, দাদা দিদির পার্টটা বলে দিলাম। এইবার ঘুরছি জালিয়াওয়ালা বাগের দিকে, অমৃতসর। ওখান থেকে দিল্লি থেকে অমৃতসরে আমি 2 দিন ছিলাম, যেদিন গিয়েছি সেদিন তার পরের দিন ছিলাম। হ্যাঁ, অসাধারণ, তোমাকে বলছি, ভগবান যে আছে তার প্রুফ মানুষের মধ্যে দিয়ে তারা কাজ করিয়ে দেয়।
তারা তো আসবে না, কিন্তু মানুষকে জরিয়া বানিয়ে দেয়, কি সেটাও হয়েছে। যখন আমি অমৃতসরে গিয়েছি আমার তো মাথা ঘোরে, সবসময় না মাথা ঘোরে। প্রথম তো হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, তারপরে গিয়ে কি করবো, এইবার তুমি কিছুই জানি না, কি করব, কোন দিকে যাবো, ইয়ে দেখছি কি কি দেখার জিনিস আছে, কিছুই তো জানি না গোল্ডেন টেম্পল ছাড়া আর জালিয়াওয়ালা বাগ ছাড়া। তো যাই হোক, বাবা বললো, আমাকে যেটা বললো, তুই ফোকাস কর আজকে জালিয়াওয়ালা বাগে, আজকে গোল্ডেন টেম্পল যাবি না, পারবি না, কারণ শরীর দেবে না তোর, কারণ এতটা জার্নি করেছিস। তো আমি দেখলাম ঠিক আছে, বাবা পুরো ভাগ করে দেন আমাকে, তুই এদিকে যাবি ওদিকে যাস না, ওটা দরকার নেই, এটা কর, এরকম। ঠিক আছে, আমি খবর নিলাম কটা থেকে কটা অবধি খোলা থাকে জালিয়াওয়ালা বাগ, তো খবর নিতে হবে, আমি দুপুরের দিকে পৌঁছে গেছি। তো 6টা অবধি না 7টা অবধি খোলা থাকে, তারপরে ওখানে ওই যে লাইট অ্যান্ড মিউজিক শ্যাডো যেগুলো হয় না, ওগুলো হতে থাকে, পার্ক বন্ধ হয়ে যায়। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ আওয়াজ পাচ্ছি যে শোনো, তুমি যে ইষ্টদেবের সাথে তুমি কানেক্টেড থাকবে, সোলসরা কিন্তু বুঝে যায় যে তুমি কার সাথে কানেক্টেড। তারা তো সবাই বলে না খুশিয়া মানা রে, কেন জানে বাবা, বাবা উপরেই বসে থাকুক, কিন্তু বাবা যে তাকাবে সেটা হবে, সেটার খুশির আওয়াজ পাচ্ছি আমি। এখন কি ধরনের আওয়াজ এটা তো বলতে পারবো না, কিন্তু আমি বুঝতে পারছি যে সোলস দে আর অল ভেরি হ্যাপি। আর ওনারা না যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, ইউ নো দ্যাট, সোলস, বিকজ টেলিপ্যাথিতে কথা হয়। তো দে ওয়ার টেলিং মি, আমাকে মা ডাকে, তো আমি আগেও বলেছি তোমাকে, আমাকে মা ডাকে, সবাই মা ডাকে আমাকে। আমি তো সবাইকে নাতিপুতি বানিয়ে দিয়েছি, ওই জন্য নানি মা তো না তো মা, ঠিক আছে। তো বলছে মা তু আই হ্যাঁ हम लोग बहुत खुश है, মানে এরকম ইন্টারাকশন, মানে বুঝতে পারছি মেডিটেশনে বসেছি আমি, বুঝতে পারছি। তো আমি বললাম ইয়েস আই হ্যাভ কাম, না আই উইল কাম, ঠিক আছে, মানে এটা খুশি খুশি বলছি আর কি, হ্যাঁ, কোনো গর্ব নয়, কিছু নেই, খুশি খুশি বলছি। এরপরে যখন জালিয়াওয়ালা বাগের ওদিকে যখন যাচ্ছে, অটো করে গিয়েছি আমি, কারণ অনেকটা দূর ওই গোল্ডেন টেম্পল থেকে অনেকটাই দূর, আমার কাছে তো আমার বয়স হয়ে গিয়েছে ভাই, আমার অনেকটা দূরই লেগেছে। তোমরা হচ্ছে গিয়ে ইয়াংস্টার্স গল্প করতে করতে চা খেতে, আমি এখন ঠাকুমার দিকে যাচ্ছি। আমার 17 বছরের ছেলে, আমি তো ওপেনলি, আমার খুব ভালো লাগে বলতে যে আমার 17 বছরের ছেলে, যে ও হি ইজ মাই পিলার, গোল্ডেন পিলার, আর কয়েক বছর পর শাশুড়ি মা হবো, তো আমার খুব ভালো লাগে বলতে। তোমরা ইয়াংস্টার্স এখন, হ্যাঁ, তোমাদের চা খেতে খেতে হ্যাঁ চলে গেলাম। আমাকে যেটা বলেছে থোড়া বহুত আগে, এই থোড়া বহুত আগে, আরে কোথায়, আসছে না কেন, কতখানি অটোতে যাব, অনেকটা দূর ছিল, বলতে গেলে প্রায় 20 মিনিটস অটোতে। তারপরে গেলাম যখন, আমি না বুঝতে পারছি অদ্ভুত, ওই যে গলিগুলো যে ঢুকছি না যখন অটোতে, গলির ওই যে আবার তোমার যেটা হয়, আমার দুটো একসাথে কম্বাইন করিয়ে দেয় বাবান, সরি হ্যাঁ, মাইক তো জানে না কতটা এক্সাইটেড আমি, আমি জানি। তো দুটো কম্বাইন্ড হয়ে গেল, কিন্তু হয়ে আমি কিন্তু ওই টাইমটাও দেখছি, এই টাইমটাও দেখছি, বাড়িগুলো পুরনো নতুন টাইপের দেখছি, হ্যাঁ, অন্য টাইপের দরজা এগুলো, আর এখন আবার ওগুলো লক হয়ে অনেকগুলো প্লাস্টার করে দিয়েছে, আবার এটাও দেখতে পাচ্ছি, বুঝতে পারছো, দুটো একসাথে চলে আসে। তারপরে জালিয়াওয়ালা বাগে কখন ওই যে মার্চ পাস্টটা হয়েছিল না, ওই যে মার্চ পাস্ট করতে করতে যে গ্রুপটা ঢুকেছিল, খুনি গ্রুপ, যেটা খুনি গ্রুপ তো ওরা ছিল না, ওদের তো করানো হয়েছিল, নাম দেবো না, ভুল নাম হয়ে গেলে প্রবলেম আছে, নাম দেবো না, হ্যাঁ। তো যার আন্ডারে যারা কাজ করছিল তারা ঢুকছে, এগুলো সব দেখতে পাচ্ছি আমি। এবং বাচ্চাগুলো যে তখনকার ওই টাইমের বাচ্চাগুলো যে উকি মারছে, খেলাধুলো করছে, ওগুলো কিন্তু চোখের সামনে বাবা আমাকে দেখিয়ে যাচ্ছে ঠিক কি হয়েছিল ওই টাইমটাও, কিন্তু মানে অদ্ভুত। আমি গিয়েছি বিকেলের দিকে, কিন্তু মানে আমার না দেখে মনে হচ্ছে এই টাইমটা কিন্তু ম্যাচ করছে না ওই টাইমের সাথে যখন ফায়ারিংটা হয়েছিল, অদ্ভুত। এটা শুধু আমি বলতে পারবো তোমাকে, কারণ আমি দেখেছি, কেউ বিলিভ করুক না করুক আমার কিছু করার নেই, কিন্তু আমি দেখেছি। গিয়েছি যখন ঢোকার আগে আমার কান্না এসে গেছে একদম, মানে তখন অলরেডি আমি আমার সোলের সাথে ওদের সোল পুরোপুরি কানেক্টেড, তো পুরো ওদের ওই ফিলিংসটা পুরো আমার মধ্যে চলে এসেছে। আর আমরা সাইকিক হিলার্সরা না, তোমার শরীরে যেখানে কষ্ট ওটা আমাদের মধ্যে চলে আসে, তোমাকে আমার থেকে পজিটিভ ভাইবস দিয়ে দেবো, কিন্তু তোমার নেগেটিভিটিস আমি নিয়ে নিই, এটা আমি তোমাকে করিয়ে দিচ্ছি না, এটাই বাবার কৃপা, এবং এটাই ল অফ অ্যাট্রাকশন, এটাই ল অফ ইউনিভার্স, এটা হবেই। আমি বলছি তো, তুমি যে কোনো স্পিরিচুয়াল হিলার, যে ট্রু স্পিরিচুয়াল হিলার জিজ্ঞেস করে দেখবে, সেম কথা বলবে। তোমার যদি মাথা ব্যথা হয়, আমি যদি এখানে আসি, তোমার মাথা ব্যথা কমে যাবে, আমার শুরু হয়ে যাবে, তুমি রিলিফ পেয়ে গেলে, কারণ আমার কাজই তো হচ্ছে রিলিফ পাওয়ানো থ্রু বাবা। এখন কেউ দেবীর পাওয়ার সাথে কানেক্টেড থাকে, কেউ দেব পাওয়ার, আমি বাবার সাথে কানেক্টেড আছি, তো তোমার হয়ে যাবে। যাই হোক, আমার না কান্না, আমার চোখ দিয়ে জল পড়ছে, আমি বুঝতে পারছি যে আমার ওই সেন্সটা চলে এসছে যে মারা যাচ্ছে, সবাই দৌড়াদৌড়ি করছে এরকম। যখন ঢুকছি না, আমি দেখলাম আমাকে সর্দারজিরাই নিয়ে ঢুকে, মানে আমার সামনে সব সর্দারজিরা হাঁটছে, বাট কেউ দেখতে পাবে না, আমি দেখতে পাচ্ছি, হয়তো আমার ছেলে দেখতে পেয়েছে, সেটা আলাদা ব্যাপার।
পুরো ওই যে হোয়াইট টাইপের, হ্যাঁ স্যার, কিন্তু এখানে কিন্তু আমি এরকমই দেখছি, একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের দেখছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু দাঁড়িয়ে আছে, হ্যাঁ সবই মানে সবই একদম, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের স্ক্রিনটা দেখছি, মানে পুরনো, এটা বুঝতে পারছি। তারপরে ঢুকলাম যখন, তুমি জানো গাছগুলোর মধ্যেও লেগে আছে গুলি, আমি সেই ছবিও তুলেছি। সবাই তো দেওয়াল দেখে না কি দেখে যায় না, সব কটা গাছের মধ্যে গুলি, ওই যে দাগ, সেই আমি তো তোমাকে বলেছি না আই ক্যান টক টু এনিথিং, গাছগুলোতে হাত দিচ্ছে, গাছগুলো আমাকে বলে যাচ্ছে, মানে টেলিপ্যাথিতে হচ্ছে তো, যে ওই দিন যে কি হয়েছে আমাকে ভিশন দিয়ে দিল, গাছটাতে ছুলাম, ভিশন দিয়ে দিল, দৌড়াচ্ছে একদম সব, যেখানে বসার জায়গা সেখানে কিন্তু এখনো দাগ আছে তোমার গুলিতে, অর্ধেক অর্ধেক চিলটে উঠে গিয়েছে, এদিকে উঠে গিয়েছে, এখনো আছে, সব দেখতে পাচ্ছি, হুড়ো তাড়া করে দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে। আর ওই জায়গাটা না অত গাছপালা ওরকম একটু খোলামেলা ছিল ওই জায়গাটা। তুমি ভাবতে পারো যে আমি বোধহয় কেসরি 2 দেখে বলছি, না আমি ওখানে গিয়ে দেখে বলছি। এই গাছগুলো এত বড় ছিল না, ছোট ছিল, এত বড় ছিল না, কিন্তু ছিল। এই এখন যে পার্কের মতন যে পার্ক ছিল না, এই ধরনের ছিল না, কাঁচা মাটি, পাকা না। আর দেওয়ালগুলো আমি শুধু না, যারা ফায়ারিং করছে তাদেরকে দেখতে দেয়নি, আমি এটা মার্ক করেছি, ফায়ারিং হচ্ছে মানে গুলিগুলো গিয়ে লাগছে দৌড়চ্ছে এইটা দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে ওরা গান ধরে ফায়ারিং করছে ওদেরকে দেখতে দেয়নি, বিকজ নট রিকোয়ার্ড, মেবি বাবা যেটুকু চায় সেটুকুই আমি দেখতে পাবো, তার বেশি তো দরকার নেই। যখন দেওয়ালগুলোর দিকে তাকাচ্ছি না, পুরো একদম চোখে বারবার জল আসছে, ঠিক সেই সময় ওই শ্রমিক ফোন করেছিল, ওই সময় যার সাথে কথা বলালাম, তারপরে ও আমার সাথে গিয়ে কানেক্ট করে, তারপরে তার ডিএলআর হয়। ও আমাকে প্রথম যখন ফোন করেছে, এটা আমি পরে আসবো, এখানে জাস্ট বললাম একটা কল এসেছিল তখন, ওই ভদ্রলোক যার কল এসেছিল তার নাম শ্রমিক। তো ছেলেটি আমাকে যখন প্রথম কল করেছিল, আমি বলছি আমি এক কথা দুবার বলি না, কারণ আমি মেডিটেশনে বসেছি, ফোন করে ডিস্টার্ব করছি, আমি বলে দিচ্ছি এমন কথা যাতে আর ফোন না করে, ও রেগে গিয়েছিল। কিন্তু বলছে তারপরে এমন হলো, খালি বলছে একেই ফোন করি আমি, আর একেই কল করি, ও কল যখন করেছে তখন ও জালিওয়ালা বাগে। আর আমি তখন এমন করে বলছি না, আমি তো পুরো মানে ইমোশনাল হয়ে গেছি, আমি বলছি আমি এখন এখানে আছি, এখানে এসব হচ্ছে। ও পরে বলে দিদি আমি ভাবছিলাম এ কি ওই দজ্জাল মেয়েটা যে আমার সাথে কথা বলেছিল, যে এক কথা আমি 2 বার বলি না, হ্যাঁ আমি বলো এরকম ভাবে, ওকে বলে দিয়েছিলাম আমি বলছি মেডিটেশনে বসেছি, আপনার সাথে পরে কথা বলবো, না ওটা করে যাচ্ছে, আমি এক কথা 2 বার বলি না, কারণ আমার তো মাথা গরম হয়ে গেছে, আমি জানি যে মেডিটেশনের পরেই আমি ফোন করবো, ঠিক আছে। ও যদি তোর সাথে কথা বলবে, যে ও আরো সুন্দর করে বলে যে আমি কি করে বলছি, আমি তখন ওকে রেকটিফাই করি, আমি কিন্তু এইভাবে বলিনি, আমি কথাটা ওইভাবে বলেছি, খারাপ করে বলা হচ্ছে এখানে, ঠিক আছে। তো মানে আমি কেন বলেছি যাতে ও ফোন রেখে দেয় বিরক্ত হয়ে, পরে আমি ওর সাথে ক্ষমা চেয়ে কথা বলে নেবো, কিন্তু এখন তো মেডিটেশনটাকে ডিস্টার্ব করছে। পরে আমি ছেলেকে শিখিয়ে দিয়েছি কি কি কথা বলতে হবে, আমি মেডিটেশন বসলে ফোন নিয়ে ওদিকে চলে যাও, যাতে আমি একদম ডিস্ট্রাক্টেড না হই। একদম ওই সময় যখন ওকে বলছি না, বলি দিদি তুমি কি বলছো, তুমি আমাকে ছবি পাঠাও, আমি ভাবতেই পারছি না তুমি এইগুলো দেখতে পাচ্ছ না, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি এখন আর কথা বলবো না, আমি প্রচন্ড গলা ফলা ভারী হয়ে আমার একদম চোখ হয়ে গিয়েছি আমি, কারণ ওই ফিলিংসটা চলে এসেছে যে মারা যাচ্ছে সবাই চোখের সামনে, বাচ্চা কাচ্চা কোলে বাচ্চা এখানে সব মারা যাচ্ছে, তো আমি তোমাকে ছবি পাঠাবো, এখন আমি রাখছি, কথা বলবো না। তারপরে পুরো পার্কটা না আমি ছুঁয়ে ঘুরে দেখেছি, কারণ কথা তো শোনো, এই দেওয়ালটা এই যে কত কথা বলতে পারে তুমি জানো, তুমি জানো না, এই দেওয়াল কথা বলে, ছবি কথা বলে, সবকিছু কথা বলে, এই মাইকটা অব্দি জানে যে তারও একটা হিস্ট্রি আছে, তাই না? এভরিথিং ইজ হ্যাভিং এনার্জি, উইদাউট এনার্জি তুমি কিছু বানাতেই পারবে না ইন দিস ওয়ার্ল্ড, ইট ইজ আ ভাইব্রেশন। আর এটা বাবার দান, তুমি বাবার দানকে কখনো লিভিং থিং আর নন লিভিং থিং এ স্পেসিফাই করতে পারবে? ওই জন্য ছেলেকে যখন পড়াতে বসি না ভালো লাগে না, কারণ এগুলো দেখো মিনিংলেস মনে হয়, মাঝে মধ্যে মিনিংলেসই মনে হয়, কিন্তু আমি কিন্তু ছোটবেলাগুলো পড়ে বড় হয়েছি, দিয়ে মার্কস পেয়েছি, কিন্তু এখন ওগুলো পড়াতে গেলে বিরক্ত লাগে, কারণ অ্যাকচুয়ালটা বাবা আমাকে দেখিয়ে দিয়েছেন। এবং আমার মতন যারা সাইকিক হিলার, যারা দেবীদের সাথে কানেক্টেড, তারা সবারই মনে হয় সেম টু সেমই হবে, কারণ সবাই আমরা অরিজিনালে জানা পড়ার এগুলো দেখতে ইচ্ছা করে না, তা বললে তো হবে না, ছেলে তো ফেল করবে তাহলে, ওটা তো দেখতে হবে, ওটা দেখতেই হবে। তো যাই হোক, গাছ কথা বলছে একটা না, ওখানে তো অনেক গাছ আছে যেগুলো পিপল ট্রি, অনেক পুরনো একটা গাছ, অদ্ভুত, তোমাকে আমি আজকে দেখাতে পারবো কিনা জানি না, দেখাতে পারবো না, ছবি পাঠাবো। পিপল ট্রি মানে শাখা থেকে আবার গাছ হয়ে, আবার শাখা থেকে আবার গাছ হয়েছে, এরকম একটা দ্যাট ট্রি স্টার্টেড ইন্টারাক্টিং উইথ মি, যখন ছুঁয়েছি, বললো মা তুই এসেছিস,
তুই আজকে সবাইকে মানে সবাই তো সবকিছু জানে, এনার্জি তো সবই জানে, ওর মধ্যে তো এনার্জি বলে তুই এসেছিস বাবা আমাদের সবাইকে মুক্তি দেবে না, হ্যাঁ আমি এসেছি এবং জাস্ট আমি একটা ট্রাই করছি, আমি কল পেয়েছি আমি ট্রাই করছি, জাস্ট কেউ বুঝতে পারবে না কিন্তু আমরা কথা বলছি, কিন্তু হাত দিয়ে কথা বলছি, এটা কিন্তু আমি কোনো সিনেমাটিক কিছু বলছি না, ইট হ্যাপেন্ড। তো তারপরে বললো আউট অফ, দেখবে জন্তু জানোয়ারকে তুমি বাঁচালে তারা এসে গ্র্যাটিটিউড শো করে, গাছও শো করে। কি বললো, তুই আমার এখান থেকে একটা শাখা ছোট্ট তুই নিয়ে যা নিজের সাথে অ্যাজ আ মেমরি। অদ্ভুত জিনিস হয়েছে। বাবাকে বললাম বাবা কোন শাখাটা ছিঁড়বো, বাবা আমাকে দেখিয়ে দিল ওইটা ছেড়, দেখিয়ে দিল মানে তোমার চোখ দিয়ে দেখিয়ে দেবে, বাবা তো এসে আঙুল দিয়ে দেখাবে না, না না চোখ দিয়ে বুঝিয়ে দেবে তো ওটা ছেড়। ও মোটা পট করে বেরিয়ে আসে, ওটা নিয়ে নিয়েছি আমি। তারপরে গাছ আমাকে মানে ইন্টারাক্ট করছে যে তুই যদি আরেকটা নিতে চাস তুই নিতে পারিস, একটাও আর ছিঁড়তে পারি না আমি, কারণ বাবা কিন্তু আওয়াজই দেয়নি আমাকে। ফার্স্টে যে দেখেছি ওটাই, আর তখন কি এত এত পিঁপড়ে বেরিয়ে আসছে, আমি ভয় ছেড়ে দিচ্ছি। কিন্তু প্রথম যেটা দেখিয়েছি ওটা কোনো পিঁপড়েও ছিল না, আমি জাস্ট টেনেছি বেরিয়েছে, আমি ওটা ওর ছবি তোমাকে দেখাবো। দ্যাট ইজ আ মেমরি দ্য ট্রি গেভ মি, কি এটা তুই তোর কাছে রাখ। যেমন জন্তু জানোয়ার যেমন গ্র্যাটিটিউড শো করে, গাছপালা সব বাই গ্র্যাটিটিউড শো করতে পারে, আমরা মানুষেরা করি না, কান্না আসে, আমরা মানুষেরা করি না, আমরা ভুল ধরি। আমি নিজেকেও বলছি আমি ধোয়া তুলসী পাতা না, মানুষের ভুল ধরি, কিন্তু মানুষ উপকার উপকার করলে সেটা মনে রাখি না। আমাদের শিক্ষা নেওয়া উচিত গাছের থেকে, যে দেখো এটা ছিঁড়ে নিয়ে এটা তুমি ভেঙে নিয়ে যা, এটা তোর কাছে মেমরি হিসেবে থাকবে। এটুকু উনি ওনার ভাষায় বলছেন, টেলিপ্যাথিতে আমি আমার মতন করে বুঝেছি। বাট বাবা গেভ দ্য পারমিশন যে তুই এটা ছেড়ে ওটা ছুটতে পেরেছি, আর অন্য একটাও ছিঁড়তে পারছি না। লোভ হয়ে গিয়েছিল সেজন্য ছিঁড়তে পারিনি, যখন জানতাম না যেটা পাবো অ্যাজ আ রিওয়ার্ড সেটা ছিঁড়তে পেরেছি। তো সেই শাখাটা আছে আমার কাছে। এটা গেল গাছ, এরপর চলো আরো আসছে, ও শেষ হয়নি, এটা তো মাঝখানে এসছি আরো। কি বলে যেন, কি যেন, পিকচার अभी बाकी है হ্যাঁ। मेरे दोस्त, पिक्चर अभी बाकी है। দিল্লিতে গেছো একটুখানি, যদি সরি পাঞ্জাবে, এটা তো। পাঞ্জাবে, এটা দিল্লি থেকে পাঞ্জাব গেছিলে তুমি? ও হ্যাঁ একশো দিল্লি থেকে পাঞ্জাবে গিয়েছিলাম, অমৃতসর। অমৃতসরে গেছিলাম। হ্যাঁ। তো তারপরে আমি ওখানে ওই জায়গাটা আসলাম যেখানে কুয়োটা, আমি মাথায় রেখেইছিলাম যে কুয়োটা আমাকে দেখতে হবে, কারণ কেসরি চ্যাপ্টার 2-তে মারাত্মক দেখিয়েছিল ওই কুয়োর নিচে সেই গঙ্গার মধ্যে ভাসিয়ে দিচ্ছে, গঙ্গা না কোন নদীর মধ্যে ভাসিয়ে দিচ্ছে একদম বডি, ডেড বডির সব। তো ওইগুলো তো বন্ধ করে দিয়েছে, কিন্তু কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে। কিন্তু এইবার শোনো, একটা অদ্ভুত জিনিস ঘটেছে ওখানে না, তার কিছুক্ষণ আগেই সব লেডি পুলিশরা সবাইকে সরিয়ে দিচ্ছে, কি আভি यहाँ पे बंद हो जाएगा, आप चले जाओ चले जाओ। আমি আমার বাচ্চাকে নিয়ে চলে গেছি, কেউ দেখতেই পাইনি। এটা আমি কি করে বুঝলাম সেটাও বলছি। এবার কুয়োর কাছে যখন এসেছি তখন আমি বাবাকে বললাম যে বাবা এখানে অনেক স্যাক্রিফাইস হয়েছে, বাঁচানোর জন্য সবাই ঝাঁপ মেরেছে কিন্তু কেউ বাঁচেনি, তো এখানে সব জায়গায় হবে, এখানে তুই আগে করা, আগে মুক্তি দেওয়া। আমি না বোঝার আগে ধাপ করে এমন করে পড়লাম না, মানে এরকম, মানে সিঁড়ি, একটা সিঁড়ি আরেকটা সিঁড়ি, তারপরে কুয়োটা। আমি ছেলের ছবি তুলতে গিয়েছিলাম, হাতের মধ্যে কিন্তু মোবাইল, কিন্তু আমার মনে হলো একটা যেন ধাক্কা খেলাম। আর ঠিক কুয়োতে পড়ার সময় যা পড়ে আমার মনে হলো স্লো মোশনে পড়লাম নাকি, ধাপ করে পড়িনি কিন্তু মনে হলো উড়ে আসতে পড়লাম। আমি পড়ে লাফিয়ে উঠেছি, এই কেউ দেখে নিয়েছে নাকি পড়ে গিয়েছি, আমি ছেলেকে জিজ্ঞেস করছি, বলে না না কেউ দেখে নিলাম, বাচ্চা গিয়েছে, কেউ যেন না দেখতে পাই যে পড়ে গিয়েছিলাম। কিন্তু পরে বুঝতে পারলাম আমাকে ওখানে সোলসরা বোঝালো যে কতখানি ব্যথা লেগেছিল, মানে এইভাবে তারা ঝাঁপ দিয়েছিল যে যেখান থেকে পারুক, দেখো শরীরকে ফিল করালো তাদের ব্যথাটা। আমি কিন্তু মারাত্মক ব্যথা পেয়েছি, আমি দিল্লিতে গিয়ে পড়েছি, পায়ের মধ্যে দাগ আছে আমার পড়ার, ওখানে গিয়ে পড়েছি, তারপরে কোথায় কোথায় কারণ আমি বুঝলাম যে দেখ বাবা না, বাবা কখনো চাইবে না যে তোমাকে ফেলে ব্যথা দিই, কিন্তু শরীরটাকে ফিল করানোর জন্য সেরকম সেরকম সিচুয়েশন হয়ে যায় যে ব্যথা দিয়ে দেখি তো তারপরেও করে কিনা, হয় না যে তুমি কষ্ট না করলে তুমি দেখি তো কষ্ট দিচ্ছি তুমি তারপরেও আসো কিনা। তো সোলসরা ওই পরীক্ষা নিয়েছে আমার, মানে ওটা ধাক্কা মেরে ফেলে না, ওটা একটা আমাকে এক্সাম্পল দিল, দেখ আমরা কিভাবে পড়েছিলাম। কিন্তু আবার আমাকে তো ব্যথা লাগেনি, ওটাতে ব্যথা লাগেনি আমার, যখন আমি জালিয়াওয়ালা বাগে পড়লাম। আমি এটা বলাও দরকার ছিল কিনা জানি না, বাট আমি সবই বলে যাচ্ছি তোমাকে। কিন্তু আমার মনে হলো কি আমি যেন স্লো মোশনে পড়লাম, অদ্ভুত কিরকম জিনিস আমি বোঝাতে পারবো না, পুরো স্লো মোশনে পড়লাম, যেন কোনো ব্যথাই লাগেনি। আবার উঠলাম, উঠেই আমার ছেলেকে বলেছি যে একটা ছবি তুলতো, এখানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, ছবি তুলতো, ছবিটা তুলেছি। তারপরে বাবা কি করছে আমি জানি না, কিন্তু আমি দেখছি সবাই ঘুরছে আমাদের সাথে, ঘুরছে মানে এরকম না, মানে হাঁটছে, পুরো বোঝা যাচ্ছে ভরে গিয়েছে। আচ্ছা একটা জিনিস বলে দিই আমি তোমাকে, এখানে কিন্তু অনেক প্রেজেন্স এসে গিয়েছে,
ফিল করছো রুমটা বেশি ভরে গিয়েছে? আমি ঠিক খেয়াল করছি। আই ক্যান সি মাইসেলফ ইন দ্য জালিয়াওয়ালা বাগ নাও। আই ক্যান সি মাইসেলফ, আমি পুরো দেখতে পাচ্ছি আবার ওই জায়গাটাই, ওই সেম সোলসকে আমি দেখতে পাচ্ছি আবার, যেটা বলছি ওটা আমি দেখতে পাচ্ছি কিন্তু। হুম। তারপর অনেকটা এগিয়ে এসছে, তখন দেখি একজন লেডি কনস্টেবল বেরিয়ে এসে বলছে आप यहाँ पे कैसे आ गए? अरे हम तो वहाँ पे कुआं देखने गए थे, वहाँ से आए, आपको हमने क्यों नहीं देखा? हमको क्या पता आपने नहीं देखा। কিন্তু আমি তো বুঝতে পারছি যে বাবা দেখতে দেয়নি, সেক্লুডেড করে দিয়েছে যাতে ও কাজটা হোক ওখানে, সেক্লুডেड করে দিয়েছে, বলে তোমার দেখার দরকার নেই। তারপর বললাম जल्दी जल्दी आ जाइए, हम लोग यहाँ पे अभी ये सब क्लोज कर देंगे, यहाँ पे लाइट एंड साउंड म्यूजिक जो भी होगा आप वो देखो। ওইটা দেখার সময় ওই আকাশ ওই ছবিটা আসে, কারণ আমি বাবাকে বলেছিলাম যে বাবা মানুষ প্রুফ ছাড়া কিচ্ছু বিলিভ করে না, খুব কিস্তি মানে আমাকে বাবা, তো ওটা বদলা নিতে হবে, ঠিক আছে? আমি কমেন্ট পড়ার ছেড়ে দিয়েছি যে বোঝে না কি বোঝে জানে না, দামদুম কমেন্ট মেরে দিচ্ছে, আরে আগে বোঝো তো তারপরে আমার ব্যাপারে উল্টোপাল্টা বলো, আর না হলে পরীক্ষা নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, বাবা দেবে পরীক্ষা দিয়ে, তখন বুঝবে, বাবা নেবে পরীক্ষা, আমি তো নেবো না, তখন বুঝবে। তো বাবাকে বলেছে খুব কিস্তি মারে আমাকে, তাদেরকে আনসার দিতে হবে, সোজা কথা। দেখো আমি এখানে কোনো 2 নম্বরই করতে আসি, না না হ্যাঁ আমি যা বলবো তাই হচ্ছে, আর তুমি তো বুঝতে পারো হাউ এম আই অ্যাজ আ পার্সন। হ্যাঁ একদম সোজা তোমার যাতা বলে তোমাকে তোমার সামনে বলবো, পিছনে কোনো কথা বলবো না, যা বলবো সামনে বলবো। এবং আমার সাথে যারা ফোনে এসছে না বলছে আপনি না পডকাস্টে যেভাবে কথা বলেন আপনি আমাদের সাথে এইভাবে কথা বলছেন, আমাদের খুব ভালো লাগছে, আমি তুমি এইভাবেই কথা বলি, মানে আপনি এত সোজা সরল ভাবে কথা বলে দিচ্ছেন, আমার ওটাই ভালো লেগেছে। আর আমি 2 নম্বরই পেঁচিয়ে পুচিয়ে কথা বলে লাভটা কি, তাতে নিজেকেই পেঁচিয়ে পুচিয়ে ভাবো, নিজেই পাটা পেঁচিয়ে পড়ে ধাম, কি দরকার, সোজা চলো না, মা বাবা যেভাবে শিখেছে সেভাবে চলো, অসুবিধা কি আছে, ঠিক। রাইট? তো ওইখানে আকাশের দিকে কোনো দরকার নেই, কিন্তু আমি ওই মণিদীপাদি ফোন করেছে যে তোমার নেক্সট বুকিংটা আমি করে দিয়েছি, তুমি কুরুক্ষেত্রতে যাবে, তা ওখান থেকে আমি কুরুক্ষেত্রে গেলাম, ওখান থেকে সব কিন্তু বাবা বলে যাচ্ছে এরপর এদিকে যাবো ওপর ওদিকে যাবো, আমি ওইভাবে করছি, বলে তোমার কুরুক্ষেত্রের হোটেলে বুকিং করে দিয়েছি, ওখানে দেখবে তোমার বাফে বা ইয়ে হবে, ব্রেকফাস্টটা ফ্রি দেবে, আমি কিন্তু কথা বলে দিয়েছি, মানে ইভেন্ট ম্যানেজার যেরকম হয় সেরকম কাজ করে গিয়েছে মণিদীপা দিয়ে, একদম আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হার। দিদি ছিল বলে আমার জার্নিটা ভীষণ সুন্দরভাবে আমি এনজয় করেছি, গ্রেট গ্রেট হোটেলসে থেকেছি, বাচ্চাটাকে আমার কোনো অসুবিধা হয়নি, কারণ একা আমি বাচ্চাকে নিয়ে ঘুরে আসা, কোনো ছেলে নেই আমার সাথে, তুমি বোঝো, আর কেউ টাচ অব্দি করেনি, মানে কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। এটা গেল। এরপর আমি বলছি দিদির সাথে কথা বলতে বলতেই আমি আকাশের দিকে না, একটা হয় না যে সন্ধ্যেটা হচ্ছে, লাইট অ্যান্ড মিউজিক শুরু হবে, একটু দূর থেকে বসে দেখতে গিয়ে দেখি ওমা এটা কি দেখছি আমি তোমার ছবিটা দেবো, তুমি কিন্তু এই যে এখন কথাটা বলছো এই সময় ছবিটা কিন্তু দেবে, হ্যাঁ। আকাশের মধ্যে না লর্ড নরসিংহার পাঞ্জা অ্যাজ এ ব্লেসিং, ওই ছবিটায় কখনো লর্ড নরসিংহার পাঞ্জাটা দেখছি, নয়তো বাবার হাত দেখছি, আমি ফটাক করে ছবিটা তুলেছি আর বলেছি বাবাকে এইটা কিন্তু প্রুফ নিলাম, আমি এরকম সব প্রুফ চাই, যে এই যে জায়গাটা ব্লেসড হয়ে গেল সেটা প্রুফ দিয়ে দিলেন যে হ্যাঁ ইট ইজ ব্লেসড নাও। আর এরপরে আমি বলবো যারা সাইকিক হিলার্স ওনাদেরকে আমি বলবো যে ইউ ক্যান গো অ্যান্ড চেক দ্য প্লেস, যে আর কিছু তোমরা এরকম পাও কিনা, তাহলেও বলতে পারো, তাহলে আবার যদি লাগে যেতে আবার যাবো, বাট এখানে যখন আমি লর্ড নরসিংহার পাঞ্জা দেখছি আশীর্বাদ করছে, আমি তাকেই বিলিভ করি সব থেকে বেশি। আর দেখো অনেক সোলস তো তারপরে মারা গিয়েছে, তারা ওখানে যেতেই পারে, তারা ওখানে গিয়ে থাকতেও পারে, কিন্তু টর্মেন্টেড সোলসকে বাবা মোক্ষ পাইয়ে দিয়েছে, সোজা কথা। যারা ওখানে ভুক্তভোগী ভিকটিমস তাদেরকে বাবা একেবারে ইয়ে করে দিয়েছে, এবং লিটারালি আই স কি একটা পোর্টাল মতন খুলে গেল এবং সব ওর মধ্যে ঢুকলো, এবং সাদা ডিভাইন ব্রাইট লাইট টাইপের পোর্টাল, সব যখন চলে যাচ্ছে পিছন দিকে তাকালো, আমি বুঝতে পারলাম দে আর ভেরি হ্যাপি, মানে এইভাবে ঘুরে দেখে আর কি, আকাশের মধ্যেই হচ্ছে জিনিসটা, এইভাবে ঘুরে দেখলো, আমি দেখলাম যে হ্যাঁ দে আর হ্যাপি, সব চলে গেল, মনে হলো যে আমার বন্ধ হয়ে গেল, তাই এরকম বোঝা যায়। আর তার কিছুক্ষণ পরে হাতটা, যেটা ছবিতে মাস্ট তুমি দেবে, তুমি দেবে, আমি দেখেওছি এবং চলছেও, হ্যাঁ। তারপরে যার কমেন্ট করা সে করবে, আমি কিচ্ছু বলবো না, আমি বুঝবো যে সে প্লে গ্রুপে পড়ে, যে এটুকুও বুঝতে পারিনি, যদি এই লর্ড নরসিংহার পাঞ্জাটা না বুঝতে পারি বলবো সে প্লে গ্রুপে পড়ে, আমি আর কিছু বলবো না। সে আমার রায়মানের থেকেও ছোট্ট, আমার রায়মান 8 বছর বয়স, ও বোধহয় 4 বছর হবে বা 3 বছর হবে, যদি কেউ খিস্তি মানে আমি তাকে ভাববো সে বাচ্চা, বেচারা এখনো বোঝেই। মেন ব্যাপারটা কি দিদি, আমাদের এই সোশ্যাল মিডিয়াতে লোকের এই বর্তমান অবস্থাটা কেমন বলতো, একটু ফ্রাস্ট্রেটেড তো আছে, ঠিক আছে, চাকরি নেই, কোনো স্কিল ডেভেলপ করেনি, স্কিল কিসে ডেভেলপ করেছে যাতে আমি লোককে অপমান করতে পারি,
কারণ সবাই লোককে না কিন্তু, অপমান, হ্যাঁ, সবাই না। সবার কথা বলছি হ্যাঁ, কিন্তু একটা মেজর আছে, মেজার আছে যা আমি লোককে আবার অপমান করবো, তাতে একটু খুশি পাই। খুশি পাই আমি, লোককে ছোট করব, বাবা মাকে ছোট করে বাড়িতে। কারণ কি জানো, তারা ছোট হয়েছে একসময়, বেচারারা হ্যাঁ, বলতে পারিনি যে আমাকে ডিস্টার্ব করো না, করো না। আমি মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছি, এটা হ্যাঁ, বলার জায়গা তাদের ছিল না। একদমই, একদমই। সে কারণে তারা এখন যখন কাউকে দেখে না, ওদেরকে হার্ট করে তারা খুশি হয়, কিন্তু খুশি তারা হয়। জানে না যে তারা কিন্তু বাচ্চা, নিজের তাদেরকে জায়গাটা ভালোবাসা দেওয়ার কেউ মানে- ছিল না। না, আমি শুধু চেষ্টা করছি, আমি কেন, সবাই চেষ্টা করছে যারা এরকম ব্লেসিংস পেয়েছে, এই বাচ্চারা যারা হারিয়ে গেছে তাদেরকে যদি বাবার ব্লেসিংসটা পাইয়ে দেওয়া যায়, হুম। কিছু না আসার দরকার নেই, শুধু পডকাস্টে শুনে বাবার ব্লেসিংসটা পাক না, তাহলেও কিন্তু হুম। মনে শান্তি আসে। আর একটা জিনিস তোমাকে আমি বলি, কিছুদিন আগে দৈবত চক্রবর্তী বলে একটা ছেলে আমার এখানে আচ্ছা। পডকাস্ট করেছে। ছেলেটা পিএইচডি হোল্ডার ছেলে, ঠিক আচ্ছা। আছে, মানে অস্বাভাবিক স্কলার, মানে ভালো পড়াশোনা, হুম, কিন্তু এর সাইডে ও একজন আধ্যাত্মিক কথাবার্তা বলে এবং হুম। ধ্যান, কিভাবে মানুষ হুম। নিজের চেতনাটাকে ভালো রাখতে পারে, কতগুলো পদ্ধতি, যেটাকে ও ইএলআর বলে আমি করেছে। ইএলআর, আরে দেখার সুযোগই তো পাচ্ছি না, আমি ইএলআর এটা দেখতে হবে, হ্যাঁ, এই করে রেখে এই দিয়েছি যে আমি। তুমি যদি শোনো না দিদি, তোমার এত শুনবো ভালো আমি? লাগবে, হ্যাঁ, আমি শুনবো। এত ভালো লাগবে, তোমার নিজের ভালো, শেখার কোনো বয়স নেই, বয়স ওর থেকেও আমি শিখবো, ওটা হ্যাঁ। শুনে আমি শিখবো। একদমই। আমি দেখেছি এর আগে একটা পডকাস্টে কি বাজে বাজে কথা বলে, তুমি কিছু হতে পারবে না, তুমি এটা না ওটা না। আমার বক্তব্য হচ্ছে, একটা মানুষ আধ্যাত্মিক কথা বলছে হুম, বা আধ্যাত্মিকতা তোমাকে যখন রাখছে তোমার সামনে, হুম, তুমি তাহলে তার মতো আধ্যাত্মিকতার আগে শুরু করো। হুম। তুমি আগে দেখো You দূর দূর try at ট্রাই তো least। করো। আর তার না হলো শুধু বোঝার চেষ্টাটা করো, হ্যাঁ। যেটা পজিটিভ ওটা তো নাও, হ্যাঁ। তোমার ওটাতেও কৃপা হবে, বাবার কৃপা বা মায়ের কৃপা সেটাতেও তুমি পাবে। একদমই কাউকে ছোট করে কখনো কেউ বড় হয় না, কিন্তু হবে না সে তো। আরো ছোট হয়। সেটাই তো। আমার বাবা মা কিন্তু এগুলোই শিখিয়েছে যে কারোর ব্যাপারে করতে গেলে 4টে আঙুল তোমার নিজের দিকে আছে, একটা আঙুল তার দিকে, এই 4টে আঙুলটা নিজের দিকে, তার মানে 4টে জায়গা থেকে তুমি নিজেকে ফোকাস করছো, সেটা আগে দেখো, সেটা আগে শেখো। মানে মানুষের এই জিনিসটা বলতেও খুব মজা, আমি অপমান করলাম। আবার অনেকে বাজে হাসিও দেয়, হ্যাঁ, এরা না সব বাচ্চা, জানো, এদের প্লে গ্রুপে দেওয়া উচিত। এদেরকে ক্ষমা করে প্লে দেওয়া। গ্রুপে কেন বলছি জানো, কারণ আমি এদেরকে না র্যামের থেকেও ছোট দেখি, আমার ছোট ছেলেটার থেকেও ছোট দেখি, যে বাচ্চা কাচ্চা, এটা বোঝে না যে যদি একটু ভালো জিনিস নিতে পারি তাহলে ক্ষতিটা কি। আমার ব্যাপারে যাতা বললো, কিন্তু এটা বুঝলো না কিন্তু যে কর্মা করলো, যারা এই কমেন্টস গুলো লিখছে, আমি তাদেরকে আজকে হোল হার্টেডলি বলছি, লিখবেন না, কেন জানেন, ভয় পাই না, বাট দেন কর্মা করছেন, এই কর্মা কিভাবে আপনার উপরে, আমি আমার কথা বলছি না, যারা সবারটা, এখানে কি ভাবছো বাংলা পডকাস্টে হয়, না, পুরো ওয়ার্ল্ডে পডকাস্ট দেখো, যেখানেই দেখো। যারা করছে তারা জানে না। আমি রিসেंटली জেনেছি একজন स्पिरिचुअल हीलर বলছে যে ये सब कमेंट्स जो करते हैं ना, उन लोगों को पता नहीं उन लोग कितना ज्यादा कार्मिक होते जा रहे हैं। তো ওখান থেকে জিনিসটা আমি পেলাম যে তাহলে আমারও এই যে ইনফরমেশনটা দেওয়া উচিত, ভাই আর যাই হোক কার্মিক হইও না ভাই, যে জন্ম নিয়েছো ওই জন্মটা যেটা পাওয়ার পাও, তারপর একটু আধ্যাত্মিক লাইনে যাও, যেটা আমাদের গুরুজনেরা বলে গিয়েছেন। কোনো ক্ষতি তো নেই, তুমি তো কাউকে মার্ডার করছো না, করে চলে যাও না, নিজের কাজ শেষ চলে যাও, সে তো বাবার কাছেই যাবে, সে তো বাবার কাছেই যাবে, সেই যা মানে সবার উপরে যে বাপ, সেই বাপের কাছেই আমরা সবাই যাব। তো যদি আমরা একটু তার আশীর্বাদটা পেয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, ক্ষতি কি করছি, কোনো কি ভুল করেছি? তোমার যদি পছন্দ না হয় তুমি ছেড়ে দাও, দেখো না প্রথমে, সেটা আমি, হ্যাঁ সেটা তাদের নিজেদের, কিন্তু আমি বলবো যে কমেন্ট করার আগে একবার আমার কথাটা কেন, ওই স্পিরিচুয়াল হিলার যিনি বলেছেন ওনার কথাটাও মাথায় রাখবেন, যে আমরা যে লিখতে যাচ্ছি আমাদের পছন্দ হচ্ছে না, রাগ উঠছে, তার মানে তাদের লাইফেও কিন্তু অনেক ট্রমা আছে, একদম একদম, তারা একদম মানে বিতাড়িত হয়েছে বা ট্রমাটিক বা কিছু একটা, যে মায়ের ভালোবাসা পাইনি বা বাবার ভালোবাসা পাইনি, এই ভালোবাসার থেকে কিন্তু প্রবলেমস গুলো আসে। সেটা শুধু যে পার্টনারদের না, স্পাউস না, শুরু হয় ছোটবেলা থেকে, তো ওখান থেকে ট্রমা, চাইল্ড ট্রমা, আমরা চাইল্ড ট্রমা পিএলআর করি, যাতে ওই নিজের পিএলআর বলতে তখন পাস্টে নেই না, চাইল্ড ট্রমাটাকে ঠিক করতে গিয়ে নিজের সাথেই, নিজের হায়ার সেলফের সাথে আমাদের লোয়ার সেলফের মিলন করাই, যে আমি নিজেকেই ছোট্ট বাচ্চা রূপে দেখতে পাচ্ছি, কোলে নিচ্ছি ইন দ্য পিএলআর, সেটাতে না ভিতরে ওই ট্রমাটিক সিচুয়েশনটা কমে। তার মানে কি, এগুলো মারাত্মক সাইকোলজিক্যাল এফেক্ট হয়ে আছে তাদের মাথায়, সেই জন্য তারা এটা বলতে পারছে উল্টো পাল্টা কথা বলে, ভাবছে আরাম পেলো। ওনারা নিজেরা এক তো কর্মা করছেন, দুই বেচারারা পথ করে দিচ্ছে বাবা বা মা তাদের, সেটার দিকেও এগোতে পারছেন না, কতটা স্টাক এনার্জিতে তারা পড়ে আছেন, কতটা কষ্ট লাগে, যে মানুষ এই জন্যই ঘোর কলিযুগ, ঠিক এই জন্যই ঘোর কলিযুগ, কারণ রাস্তা কিন্তু দেখিয়ে দিচ্ছে ভগবান, সে আমরা ভিখারি, আমাদেরকে দিয়ে রাস্তাটা দেখাচ্ছে যে তোমরা সবাইকে দেখাও, কিন্তু সেটাও যদি মানুষ না বোঝে,
তাহলে আমি তো কমেন্ট পড়া ছেড়ে দিয়েছি ভাই, আমি অনেক আমি খুব কষ্ট পেয়েছিলাম, তোমাকে ফোন করেছিলাম, হ্যাঁ আমি কিছু বলেই তোমাকে ফোন আর করি আমি আমাকে অনেকে কমেন্ট করে বলেছে যে দৈবতের ওখানে তুমি লোকেদের আমার যারা ব্যাড কমেন্ট করে তাদের মুখে আমি বলেছিলাম যে যারা ব্যাড কমেন্ট করছেন বা যারা বাজে কথা মানে খুবই বাজে বাজে কথা, মানে পাগলের পর যেটা তুই বসে আমি বলতে পারছি না সেরকম লিখেছে তারা, ঠিক আছে, এবং আমি তাদেরকে এটা বলেছি যে তাদের মুখে থুতু, আমি এটা আমার চ্যানেল, আমার চ্যানেলে কেউ বাজে কথা বলবো আমি মেনে নেবো না। আমাকে একজন ভদ্রলোক ফোন করেছিল, জানো, তোমাকে আমি ফোন করে বলেছিলাম না, নাম দিয়ে বলেছিলাম না, যে আমাকে বলছে বুজরুকি ইয়ে করছেন, আমি বললাম আপনি প্রুফ করুন বুজরুকি বলছি, আর মোরওভার আমি তো কোনো ক্ষতি করিনি, না যা শুনতে হবে শুনতে হবে। এবার তোমাকে আমি একটাই কথা বলেছিলাম, যখন তুমি শুনবে না তো ইগনোর করবে। হ্যাঁ আপনি খুশি, আমি ব্লক করে দিয়েছিলাম। আমাকে একজন রাত্রিবেলা ফোন করে বলছে যে তুমি কি বানাচ্ছো, পাগল করে তারপর একটা খিস্তি দিয়েছিল, তো আমি বললাম থ্যাংক ইউ দাদা, আপনি যে দেখেছেন এটা আমার কাছে অনেক, কারণ আপনি যত দেখবেন আপনাদের তত ভালো, আমরা রিচ পাবো, আমার ইয়ে হবে। আপনি গালাগালি লিখুন না, আমি তো চাই লিখুন, আপনি লিখলে লোক 10টা লোক আরো দেখবে, আপনাকেই দুটো দেখবে। কিন্তু একটা কি ফাইট করে আমার জন্য, সো হ্যাপি, যারা আমার জন্য ফাইট করেছে, সো হ্যাপি। আমাকে লিখেওছে দিদি এদিকে কান দেবেন না, মন দেবেন না, জানে যে আমি খুব ইমোশনাল, বুঝে গিয়েছে। দেখো সে আমার সাথে কথা বলেনি, সে আমাকে প্রোটেক্ট করছে এজ আ শিল্ড। আই এম সো থ্যাঙ্কফুল টু অল দোজ পিপল যে আমাকে বোঝাচ্ছে এইদিকে কান দেবেন না, ওরা ফাইট করে যাচ্ছে, যদি না হয় তো তোমাকে দেখতে গিয়ে বলেছে এই সেই ডিসুম সব চলছে, আমি দেখেছি, বাট আই অ্যাকচুয়ালি গট লাভ। আমি বলবো পুরো জন্মে সব থেকে বেশি বাবা মার পরে যদি কেউ ভালোবাসা দিতে পারে এখন, মানে ভগবান নিজে তো আসবে না কিন্তু পাইয়ে দিয়েছে ভালোবাসা আমাকে, যে তোর কোনো ক্ষোভ থাকবে না লাইফে। থ্যাংক ইউ দিদি, আজকে এত সুন্দর একটা জিনিস আলোচনা হলো। আজকে কোনো রকম মানে আমরা খুব অনেক পিএলআর নিয়ে কথা না, কিন্তু একটা দিদির এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করলাম, কিন্তু সেটা নিয়ে যেটা হয়ে গিয়েছে ওটা আবার ওই ভদ্রলোককে তুমি কিন্তু কানেক্ট করো, যে আমার সাথে বৃন্দাবনে তার আমি ডিএলআর করে দিয়েছিলাম, উনি ছিলেন বোলপুরে, আমি বৃন্দাবনে, ওভার দ্য ফোন ডিএলআর করে দিয়ে যে কি বেরিয়ে এসছে আমারই মাথা ঘুরে গিয়েছে একদম। আর সে হচ্ছে আমাদের বেঙ্গলের একটা বড় সড়ো ফ্রিডম ফাইটারের, কারেক্ট, একটা আমি নাম এখন বিশাল পরিচয়, বিশাল পরিচয়, হ্যাঁ আমি ছবি দেখালাম। আর আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর ইওর পডকাস্ট, তোমার পডকাস্টের জন্য আমি অনেক হাসতি, যারা আর কি দেখো রানী পদ্মিনী তার সাথে কানেক্টেড, তার সখী সেই জন্মে এসেছে আমার কাছে পিএলআর করতে, মানে এনার্জি ওয়াইজ উনি তার সখী করার পর জানতে পেরেছি। ও তোমাকে এটা বলিনি, আমি জাস্ট বলেছিলাম যেটা বলবো, বলার কি সুযোগ হবে একটু? এখন আমরা এটা রাখছি না, যদি ঠিক আছে আমি এটা বলবো, কমেন্টে বলবে আপনি যদি আরো চান। বা রানী পদ্মিনীর ওঠায় আরো অনেক কিছু জানতে পেরেছি। আরেকটা ওয়ান্ডারফুল, কিন্তু সেটা পারমিশন নিতে হবে, যে একজন 17 বছরের ছেলে পিএলআর করতে এসেছিলেন, হ্যাঁ ও তো এসেছে কিন্তু ওর হায়ার সেলফ একজন ডিভাইন, ওর হায়ার সেলফ যা বলে গিয়েছে আমরা কি কখনো জানতাম? আলেকজান্ডার দি গ্রেট যখন মারা গিয়েছেন, ওনার মারা যাননি, উনি পুরোটাই ওনার বডি প্যারালাইজ ছিল, ওনার জীবন্ত ইয়ের মধ্যে কবর দেওয়া হয়েছিল, এবং উনি চেয়েছিলেন যাতে প্রায়শ্চিত্ত করতে পারে। এটা কি আমরা কেউ জানতাম? এটা আমি জানতে পেরেছি। কিন্তু আমি এইটুকু বললাম, আই এম সরি টু দ্য ডিভাইন সোল, আই এম সরি, এইটুকু বললাম, বাস ক্ষমা 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 ক্ষমা, কিন্তু এইটুকু বললাম, আর বাকি বলবো না। একদম অনেক কিছু জেনেছি যেটা আমি বলতে পারবো না যতক্ষণ না পারমিশন দেবে। একদম পারমিশন না দিলে বলতে পারবো, কিন্তু ঘাম দিয়ে দিচ্ছে দেখো যা যা জেনেছি না। আর শোনো, there was no Atlantis, আটলান্টিসের যে নামটা শুনছো ওটা দ্বারকা ছিল, দ্বারকা ওয়াজ আটলান্টিস, ইংলিশে ওটাকে আটলান্টিস নামে কে ইয়ে করেছে আমি জানি না, বাট উনি যেটা, যে শোনো আমি জিজ্ঞেস করেছি আটলান্টিস নামটা, আমি জিজ্ঞেস করেছি যে এইটা কোন সিভিলাইজেশনে ছিল, বলে ইট ওয়াজ নট আটলান্টিস, ইট ওয়াজ দ্বারকা। যে বলছে ওনার ভয়েসই আলাদা, কিন্তু বলছে ছেলেটার গলা থেকে, এই যে বলছে এটাও বলার দরকার ছিল না, আই এম সো সরি, এটাও বলার দরকার ছিল। কিন্তু এই দুটো পয়েন্ট বললাম এই কারণে, আমাকে যে যার বাবার ভাবুক, তারা যখন প্রয়োজন মনে করবে, ওনারা কিন্তু ভীষণ রেগে আছে মানুষের উপরে, বলেছে একদম ধিক্কার আমাদের জাতির উপরে, বলেছে ধিক্কার হ্যাঁ, মানে এই ধরনের ইয়ে, যে আমরা এরকম চাইনি, যে মানসিকতা এখন মানুষের আমরা পছন্দই করি না, একদম দেবো এটা ঠিক আছে তো, হ্যাঁ এবার এটা ঠিক আছে তো, আমাদেরকে একদম পছন্দ করে না। এবং আমি আমার কাজের কথা জিজ্ঞেস করেছি যে আমি যেটা করছি, ডু ইউ নো মি, ডু ইউ নো মি, তখন বলেছে ইউ আর, মানে ইংলিশে বলে যাচ্ছে, কিন্তু সেই ইংলিশ মানে আমরা আমেরিকান লিটারেচারে আমি মাস্টার্স করেছি, ওই আমেরিকান লিটারেচারে মনে হচ্ছে বই খুলে গিয়েছে, সেইখানকার ভাষা আসছে। তা আমার মাথায় করছে আমিও শেক্সপিয়ারিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু কিছু জানি, ওখান থেকে আমাও কিছু কিছু ওয়ার্ড ইউজ করতে হবে।
ইনফিরিয়র কমপ্লেক্সিটি এসে যাচ্ছে। যে ধরনের ভাষা ইউজ করছে ওটা রেকর্ডেড হয়েছে, ভদ্রমহিলা ওই ছেলেটির মা রেকর্ড করেছে। আমি বলে রেখেছি তুমি জিপ ফাইল পাঠাবে, পাঠালে আমি তোমাকে দেবো, একদম। কিন্তু তাও যদি পারমিশন দেয়, নাহলে ভাই আমি খাতরা। তাহলে এটা কি আমরা টু বি কন্টিনিউড রাখি? টু বি কন্টিনিউড রাখো, কিন্তু এটা আমি জানি না কবে পারমিশন পাবো। যদি ওই ছেলেটি হ্যাঁ বলে, হ্যাঁ তাহলে আমি তোমাকে অবশ্যই একদম, বলবো। আর একদম। ছেলেটির সাথেও যদি ছেলেটি কথা বলতে ইচ্ছুক হয়, ও কিন্তু স্কুল স্টুডেন্ট। হ্যাঁ 17 বছর তো স্কুল হ্যাঁ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, 12 এ পড়ে। কিন্তু ওর মন লাগে না। ও যা যা হয়েছে আর ঠিক বলবো না আছে, বাবা, ঠিক আছে। বাবা থাক, তারপরে আমি ঠাসঠুস খাবো এরপরে, ঠাসঠুস। তো দ্বারকা ইজ অ্যাকচুয়ালি আটলান্টিস, যেটা অ্যারিস্টটল লিখেছে তার ভাষায়, কিন্তু দ্যাট ইজ দ্বারকা, যেটা বলে দিয়েছে। এবং পিরামিডের ব্যাপারে আমি অনেক কিছু জানতে পেরেছি, কি কি যে এরপরে আমি লিখে রেখেছি। এইরকম ওই ছেলেটা না আসুক, অন্য কেউ আসলে আমি আগে থেকে লিখে রাখবো। হট করে হয়েছে তো, কিছু কিছু কোয়েশ্চেন মাথায় এসছে, কিছু কিছু আসেনি। ওকে। ভদ্রমহিলা বলেছিলেন যে যখন তুমি পিএলআর শুরু করলে রুমটা অন্ধকার ছিল, হালকা লাইট ছিল। কিছুক্ষণ পর জানো তোর মা ভিতরে, আমি মাকে বলেছিলাম যে আপনি বসবেন, আপনার ছেলেটা হচ্ছে আপনি বসবেন, দাদা বাবা আপনি বাইরে থাকুন, একজন থাকলেই হবে, অডিও করবেন, কারণ বাবা অডিওর পারমিশন দিয়েছে, ভিডিও পারমিশন দেয়নি। উনি বলছিলেন যে কিছুক্ষণ পর রনিতা তুমি বিলিভ করবে না, আমি মনে হচ্ছিল তোমাদেরকে ঘিরে না আলো, কিছু আলো, মানে একটা আলো হয়ে আছে জায়গাটা। তাই বললাম হবে না কেন, মাইন্ড ব্লোয়িং ডিভাইন পার্সোনালিটিস সব সামনে। আমি বলেছি এখানে কি টেসলা আছে? উনি আরো 15টা নাম বলে দিয়েছেন এরা আছে। আমি তো ওয়াও গ্রেট, আরো অনেক কিছু জিজ্ঞেস করা যাবে, কিন্তু মাথায় কোয়েশ্চেন আসছে না, কারণ এনারা যে আসবে ভাবতেই পারিনি। আলেকজান্ডার দি গ্রেট, and he is talking, ওর ভয়েস ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইজিপশিয়ান ভাষায় কথা বলছে কি, আমি সব রেকর্ডেড আছে। আমি ওই ভদ্রমহিলাকে বলবো আমাকে একটু পারমিশন দে তোরা, এইটুকু পডকাস্টে বলি না বলি দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু হয়েছে যে ওই প্রুফ তুই একদম। আর এই ছেলেটাও অবাক, ও কি ভাষায় বলছে আমি নিজে জানি না, কি ভাষায় বলছে। আচ্ছা এটা বলবো, একটা জিনিস বলতে বলছে শুধু, বুঝতে পারছো তো যে ইন্টারাকশন হতে থাকছে, কারণ তুমি যদি যার ব্যাপারে কথা বলো সে তো জানে। মায়ানমারে না, আঙ্কোরওয়াট যে রাজা তৈরি করেছিলেন, এ হচ্ছে সেই রাজার একটা বার্থ, মানে দিস পার্সন ওয়াজ দ্যাট টাইম দ্যাট প্রিন্স অর দ্যাট কিং হু মেড আঙ্কোরওয়াট। তো উনি আঙ্কোরওয়াটের আগের সিচুয়েশনটা বলেছে, এবং যা যা বলেছে হিস্ট্রিতে তাই তাই আছে। তো এই ভীষণ পাওয়ারফুল একটা সোল, যে এখন জন্মেছে আবার কিছু করার জন্য, কিন্তু বাচ্চাটা মাত্র 17 বছর বয়স, ওই জন্য স্কুলেই সে হাবুডুবু খাচ্ছে, তার আর ভালো লাগে না পড়াশোনা। আমাকে কি বলেছে জানো, ও যখন রেগে যায়, শোনো একটা 17 বছরের বাচ্চা কি বলছে, যখন আমি রেগে যাই না, অকারণে মায়ের উপরে রেগে যাচ্ছি, আমি গ্রিনের দিকে তাকাই, আমার রাগটা ঠিক হয়ে যায়। গ্রিন আমি জানি ইজ কানেক্টেড টু হার্ট চাকরা, বাচ্চা কিন্তু জানে না। মানে বলছি গ্রিন ইজ কানেক্টেড হার্ট চাকরা, ইফ ইউ লুক টুয়ার্ডস দ্য গ্রিন ইউ উইল ফিল গুড। মায়ের কাছে, মায়ের উপরে রেগে গিয়েছে, সে গ্রিনের দিকে তাকাচ্ছে যাতে রাগ কমে যায়। আরে এটা তো 17 বছর বয়সে আমিই জানতাম না। ও যে কি, ওর সোল তো আমি জানি, হায়ার সেলফ যিনি, ওনার নাম বলবো না বাবা, দরকার নেই, বাড়ি ফেরার আছে আমার ভাই, তারপরে এদের সাথে ইন্টারাকশন বাবা দরকার নেই, আমার ঘামবো তারপরে। কিন্তু বুঝতে পারছো আমাদের কথার মানে হচ্ছে আমাদের মধ্যে ডিভাইনরা আছে, তারা এসেছে, বলে না 1980 পর থেকে অনেক ডিভাইন সোলস কিন্তু মনুষ্য রূপে জন্ম নিচ্ছে, এটা কিন্তু বলেছে অনেক ঋষি মহারিষি বলেছে, এবং একজন বড় অ্যাস্ট্রোলজারও বলেছেন, আমার নাম মনে পড়ছে না, বলবো না। আই এম গেটিং দ্য প্রুফ, ইয়েস, আমি আমার মতন করে প্রুফ পাচ্ছি, অন্যরাও পাচ্ছে আমি জানি, যারা পাওয়ার যা ঠিকই পাচ্ছে, কিন্তু ঘাম দিচ্ছে আমার লিটারালি ছেলেটার কথা ভেবে, যে ওর অরা, হিজ অরা ইজ কানেক্টেড উইথ অল দ্য ডিভাইন সোলস, বাট হি ইজ সো সিম্পল। আমায় গান করে শোনাচ্ছে, তোমায় পড়েছে মনে আবার ফাগুন দিনে, আমি বলছি গানটা এইভাবে করো। যখন ও ফিরে আসলো, মাই বললো যে তুমি একটা গান গেয়ে শোনাও তো, তুমি তো খুব ভালো গান গাও। তো গানটা না খুব তাড়াহুড়ো করছে, খুব ভালো গায়, আর তুমি তাড়াহুড়ো করো না, অ্যাট সাম পুট অন সাম এক্সপ্রেশনস, ফিল দ্য সং অ্যান্ড দেন সিং। কারণ গান তো আমার ইচ্ছে ছিল আই উইল বি আ সিঙ্গার। I used to be known as the nightingale of my school. আমরা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, কলেজে প্রোগ্রাম করেছি, স্কুলে তো অহরহ, আমি ক্লাসেস কম করতাম, গানের প্রোগ্রাম বেশি করতাম, ঠিক আছে। তো ওই জন্য গানের ব্যাপারে আমি বুঝি, আর যখন কথা বলি দেখবে আমার একটু সুরে সুরে কথাটা আসে। আমি ভীষণ ভালোবাসতাম গান গাইতে, ওকে তখন ধরিয়ে দিলাম, কিন্তু ওকে ওটাতে ধরাতে হচ্ছে কারণ ও তখন নিজের সেলফে, কিন্তু যখন নিজের সেলফ ছেড়ে যখন তার হায়ার সেলফে চলে আছে, দ্যাট ইজ ডিভাইন, ওর থেকে আমি শিখছি তখন, কি বলছে রে। কিন্তু ওর মা কিন্তু দেখতে পেয়েছে একটা আলো যেটা আমাদের ঘিরে আছে,
এটাতে দিদি এরপরে আমি যে আসবো। এসছে না, মাইন্ড ব্লোয়িং, যে এসছে, মানে তুমি কিন্তু দেখো আমি এই দেখো, চাইবো যে দিদি ঘাম। তুমি এটাই বিষয়টা তুমি আগে পারমিশন আর তো পারমিশন ছাড়া না, আর ছেলেটি আবার এত সুন্দর বলেছে, ছেলেটি বলেছে আমি যখন বলবো তারপরে বলবি। কি সুন্দর করে কথা বলে বাচ্চাটা, ওর মধ্যে যে আছে, তার পা ধোয়া জল খাওয়া উচিত আমার, তাহলেও যদি কিছু করতে পারি। সত্যি আমি লিটারালি বললাম, এখন মানে আমি জানি এটা ন্যাশনালি যাচ্ছে, ওই বাচ্চাটার পা ধোয়া জল যদি খেতে পারি, তাহলে বুঝবো আমি সেই ডিভাইনের পা ধোয়া জল খেলাম, তাহলেও যদি কিছু ভালো করতে পারি আরো। উফ, কথা শেষ করতে গিয়েও কথা শেষ হবে না। মনে আপনাদের পড়িয়ে দিচ্ছে তো যে পয়েন্টস গুলো দিয়ে এটা দেখি, তো হ্যাঁ। একটা দুটো বলেছে, এটা বলার দরকার ছিল না, তো ওটা আমি ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু একদমই। আর আপনাদের যদি এর পরের পডকাস্টে যদি এগুলো চান তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, যা যা করার আপনারা জানেন। আর থ্যাংক ইউ দিদি। তুই ছবি কিন্তু দেখাবে, মাস্ট অ্যাজ আ একদম প্রুফ, একদম একদম ওটা দেখাতেই হবে তুমি আমাকে কিন্তু। পাঠিয়ে দিও, আমি সব অ্যাটাচ করে দেবো। আর যেটা বলে থাকি, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর আজকে আমাদের গেস্ট ওয়ান অ্যান্ড অনলি রিনিতা ম্যাম। আর ক্যামেরার পেছনে আপনারা জানেনই কিংসুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার।